হ্যালো, নমস্কার। শুভ বিপ্রভ, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্রিজার্ভেশন অফ কালচারাল হেরিটেজ দেশবন্ধু মহাবিদ্যালয় চিত্তরঞ্জনের তরফ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আজ আমরা প্রধান বক্তা হিসাবে পেয়েছি ডক্টর মোহাম্মদ মাজারুল হান্নান মহাশয়কে, যিনি প্রাক্তন অধ্যক্ষ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, খুলনা, বাংলাদেশ থেকে এসেছেন তার বিজি শিডিউলের মধ্যে দিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি লাইভ টপিক। আমাদের প্রত্যেকেরই এই উপমহাদেশের অন্তত প্রত্যেকটি মানুষের মধ্যেই হয়তো এই বিষয়টা মাথায় ঘোরাফেরা করছে। বাংলাদেশের কথা, বাংলাদেশ কেমন আছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, সেটা নিয়ে আমরা সকলেই ভাবিত। বিশেষত আমরা পশ্চিমবাংলার মানুষজন তো অনেকটাই ভাবিত, কারণ গত বছর যখন 2024-এ আমি বাংলাদেশে গেলাম, তখন সেখানকার মানুষজনের একটু উষ্ণ অভ্যর্থনা আমি পেয়েছি, তাতে আমি অভিভূত। তো সেই দেশে যখন এরকম অস্থিরতার খবর, এত গণ্ডগোল, হয়তো একটা নতুন আশার আলো, যেটাই হোক না কেন, যে দৃষ্টিভঙ্গি দিয়েই আমরা দেখি না কেন, যেটাই ঘটনা হোক না কেন, সেটা যখন আমাদের মধ্যে যখন আসে এই খবরগুলো, তখন আমরা চিন্তিত হই। তো এই বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করবেন স্যার, এবং আমরা পেয়েছি আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর ত্রিদীপ চন্দ্রবাবু মহাশয়কে। তিনি এই অনুষ্ঠানটার সভাপতিত্ব বেঁধে দেবেন, এবং তাদের দুজনকেই আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর আবুল হোসেন স্যার, যিনি আইপিএসসি কোঅর্ডিনেটর আমাদের কলেজে, তাকেও আমি লিখে দিচ্ছি মঞ্চে। আমরা আজকে আমাদের যে দ্বিতীয় পর্যায়ের যে আলোচনা চক্র, সেই আলোচনা চক্র শুরু করছি। এটা কিছুটা হঠাৎ করেই এই অনুষ্ঠানটি আমরা করেছি, কারণ স্যার হঠাৎ করেই আসানসোল এলেন, আমার সঙ্গে যোগাযোগ হলো। এই সুযোগটা আমি হাতছাড়া করতে একেবারেই চাইনি। তার সঙ্গে আমার দীর্ঘ পরিচয়, দীর্ঘ একটা সম্পর্ক, এবং সেই সম্পর্কটা বজায় রাখার মূল যে কৃতিত্ব, সেটা অবশ্যই তার, তিনি কোনো সন্দেহ নেই। এখন যে বিষয়টা অয়ন শুরু করলো, যে বাংলাদেশ নিয়ে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন, আমাদের বিভিন্ন রকমের ভাবনা চিন্তা, আমাদের কিছুটা সেই দেশটা, কারণ বাংলাদেশ আলাদা একটা দেশ হলেও বাংলাদেশ একটা আমাদের কাছে একটা আবেগের জায়গা, কারণ এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। দুই বাংলা অনেকদিন পর্যন্ত আমাদের এটা ভাবতে বা এটা হজম করতে সময় লেগেছে যে এটা কি আদৌ দুটো আলাদা ভূখণ্ড। এই চেষ্টা নিয়ে বা এই যে বঙ্গ বিভাজন, সেই বঙ্গ বিভাজনের দেশ কিন্তু অনেকদিন পর্যন্ত টিকে ছিল। আমরা যদি ঋত্বিক ঘটকের ফিল্ম দেখি, দেখো কি ধরনের হাহাকার তার মধ্যে কাজ করেছে, যে তিনি মানতে পারতেন না যে বাংলা ভাগ হবে, এবং এটা একটা স্থায়ী ব্যাপার। অনেকে যারা দেশভাগের পরে তারা তাদের গৃহ বা তাদের বাসস্থানের বদল ঘটেছিল, অনেকে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে গেছেন, অনেকে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসছেন। তাদের কাছেও এটা বিশ্বাসযোগ্য হয়নি যে রাতারাতি কি করে দেশটা ভাগ হয়ে যেতে পারে এবং আমার দেশটা অন্যের দেশ হয়ে যাবে। কারণ এই যে জাতিরাষ্ট্রের এই যে খামখেয়ালিপনা, এটাকে মেনে নেওয়া আমাদের পক্ষে খুব শক্ত ছিল। তার ফলে যে সেই 1905 সালে বঙ্গ বিভাগের জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বানচাল করা গিয়েছিল, কিন্তু 1947-এর বঙ্গ বিভাজন আলটিমেটলি হলো। এবং তারপরেও যখন ভাষা আন্দোলন, 72 ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন নিয়ে পূর্ব পাকিস্তান
যেভাবে উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ তাতে কিন্তু উত্তেজিত হয়েছিল এবং তার সমর্থন জানিয়েছিল। এবং সেই ভাষা আন্দোলনের সূত্র ধরে যে একটা জাতির মূল যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি যে তার ধর্ম দিয়ে হয় না, তার সম্প্রদায় দিয়ে হয় না, তার ভাষা দিয়ে হয়, তার উপর ভিত্তি করে একটা ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ বাংলাদেশে তৈরি হলো, যা পরিণতি লাভ করলো 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। যেমন সেই 71-এর মুক্তিযুদ্ধ শুধুমাত্র পূর্ব পাকিস্তানের লড়াই ছিল না, সেই লড়াইটা কিন্তু ভারতবর্ষে, বিশেষ করে পূর্ব ভারতের বাঙালিরাও সেই লড়াইটা করেছিল এবং সেই সাহায্য সহযোগিতা করেছিল। সুতরাং বাংলাদেশ স্বাধীন হওয়া এটা আমাদের কাছেও, যেটা এখনকার বাংলাদেশের অধিবাসীদের কাছে যেন একটা গর্বের বিজয়ের জায়গা, আমরা যারা বাংলার এপারে থাকি আমাদের কাছে এটা কিন্তু একটা গর্বের জায়গা। আরেকটা আমাদের গর্বের জায়গা, সেটা হচ্ছে বাংলা ভাষা নিয়ে। এবং বাংলা ভাষা নিয়ে যে লড়াই, সেই লড়াইটা প্রাথমিকভাবে বাংলাদেশের মানুষরাই করেছে। বাংলা ভাষার যে আধুনিকীকরণ, বাংলা ভাষাকে যে তথ্য প্রযুক্তি বিপ্লবের যুগের ভাষা হিসেবে গড়ে তোলা, আজকে আমরা যখনই মোবাইল খুলি আমরা অভ্র কিওয়ার্ড ব্যবহার করি, এবং এই কৃতিত্বটা কিন্তু বাংলাদেশে, কারণ আমরা সেটাকে স্যালুট চাই। সুতরাং বাংলা বা বাংলাদেশ আমাদের কাছে একটা অন্যরকম ভালোবাসার জায়গা, অন্যরকম গর্বের জায়গা। সুতরাং আমরা স্বাভাবিকভাবে বাংলা দেশের সাম্প্রতিক পরিস্থিতি, গত বছর আমরা যেটা দেখলাম সেটা দিয়ে আমরা উদ্বিগ্ন হয়েছি। এ নিয়ে কোনো সন্দেহ নাই যে সেই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছিল। সেই বহিঃপ্রকাশের ফর্মটা কি হলো সেটা নিয়ে অন্য ব্যাপার, কিন্তু নিশ্চয়ই সেখানে একটা ক্ষোভের পাহাড় জমেছিল, যার বিস্ফোরণ ঘটেছিল সেই ধর্মের মধ্যে। এখন একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমার দুটো দিক মনে হয়, যে যেটা বলা হচ্ছে যে যে ঘটনাটা সাম্প্রতিককালে বাংলাদেশে ঘটলো, এটা কি দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা দ্বিতীয় স্বাধীনতা তাদের কাছে? যে প্রথম স্বাধীনতা তারা 1971 সালে পেয়েছিল, আবার নতুন তারা স্বাধীনতার স্বাদ পেল। আর একটা জিনিস সেটা আমরা খুব বেদনার সঙ্গে দেখলাম, সেটা হচ্ছে যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের যে স্মৃতি, তার যে ইতিহাস, সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু চালু হয়েছে। যেভাবে মুজিবের মূর্তিকে ভাঙা এবং তার কি বলবো, তার অপমান করা, সেটা আমাদের খুবই বেদনার জায়গা। আমরা জানি না, আমরা হয়তো সেই দেশের পরিস্থিতির সঙ্গে ততটা দৈনন্দিন যোগাযোগ নাই, কিন্তু মানুষের ক্ষোভ, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে এই বিষয়টা আমরা জানতে চাইব। প্রফেসর হান্নান, তিনি ইতিহাস নিয়ে চর্চা করেন, আমাদেরই একজন অন্যতম কলিগ, তার যে উপলব্ধি, সেই উপলব্ধি আমরা জানার চেষ্টা করি। দ্বিতীয় যে বিষয়টা আমাদের খুব জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে যে যদিও আমরা ওই হাসিনা জামানার অবসান হওয়ার পরে আরেকজন মানুষ আপাতত বাংলাদেশের দায়িত্বে এসেছেন, ইউনূস সাহেব। ইউনূস সাহেব একজন প্রথিতযশা অর্থনীতিবিদ, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। তার যে ভাবনা চিন্তা অর্থনৈতিক উন্নয়ন নিয়ে, বিকল্প অর্থনৈতিক উন্নয়ন নিয়ে, সেটা কিন্তু আমাদের ভীষণভাবে প্রভাবিত করে। আমি ব্যক্তিগতভাবে তার লেখাপত্রের ভীষণই ফ্যান। তার ওয়ার্ল্ড অফ 3 জিরোস অত্যন্ত প্রভাবশালী একটি রচনা, যে কিভাবে বাংলাদেশের গ্রামাঞ্চলকে বদলে দেওয়া যায়। আজকে যেমন আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করছিলাম, কারণ তিনি সেই এক্সপেরিমেন্টটা চট্টগ্রামকে কেন্দ্র করে শুরু করেছিলেন। তার যে গ্রামীণ ব্যাংকের মূল ফোকাস ছিল মহিলাদের ঋণ দেওয়া, যে মহিলাদের ব্যাংক ঋণ দিত না, কারণ সেটা যে কিভাবে বাংলাদেশের গ্রামীণ পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছিল সেটা দেখিয়েছিল। এখন একজন একাডেমিশিয়ান বা ওই ধরনের গ্রামীণ ব্যাংকের অধিকর্তা হিসেবে তার যে ভূমিকা এবং রাষ্ট্রনায়ক হিসেবে তার ভূমিকা, সেটা কি জায়গায় দাঁড়াবে এবং আধুনিক বাংলাদেশ কোন পথে যাবে,
সে সম্পর্কে যদি তিনি আমাদের একটু কিছু শেয়ার করেন, এবং বাংলাদেশের যে দুই প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এবং বিএনপি, তার বৈপরীত্যে অন্য কোনো তৃতীয় শক্তির উত্থানের কোনো সম্ভাবনা আছে কি না, সেটাও আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে। কারণ যদি প্রফেসর হান্নান তার যে দীর্ঘ ইতিহাস চর্চা, তার যে দীর্ঘ যে বৌদ্ধিক জীবন, তার অভিজ্ঞতা ভিত্তি করে তিনি যদি আমাদের এই বিষয়গুলোর উপরে একটু আলোকপাত করেন, আমরা সমৃদ্ধ হব। প্রফেসর হান্নান, ধন্যবাদ ডক্টর প্রদীপ চন্দ্র বন্ধু, অধ্যক্ষ দেশবন্ধু মহাবিদ্যালয়। তিনি আমার অত্যন্ত প্রিয়জন, প্রিয় মানুষ। উনি বলেছেন, আমি আবারও বলি, আমি 2013 সালে এখানে এসেছিলাম প্রথমবার, এবং তখন ইনস্টিটিউট অফ হিস্টোরিক্যাল স্টাডিজের একটা কনফারেন্স হয়েছিল, যেটা প্রদীপ কুণ্ডু সম্পূর্ণ একাই অর্গানাইজ করেছিলেন এখানে। তখনই তার সঙ্গে আমার পরিচয় হয় ও ঘনিষ্ঠতাও হয়। পরবর্তীতে মোটামুটি যোগাযোগ রেখেছিলাম। পরবর্তীতে যখন আবার নোটিশ পেলাম 55তম সম্মেলনও এখানেই হবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, তখন মনে পড়ে গেল প্রদীপ কুণ্ডুর কথা। তাই উনি তো ওখানে আছে, যেতে হয়, কারণ ওটা একটা অ্যাট্রাকশন। সম্মেলন তো হবে, অনেকে পাবো, বাড়তি পাওয়া তো ওনাকে পাবো, সেইভাবেই আমি এখানে এসেছি। আসার পরে ওখানকার যে দেখলাম যে প্রোগ্রাম, তার মধ্যে প্রদীপের নাম দেখলাম, খুব ভালো লাগলো। তাদের দেখা হবে, নিশ্চিত আর কোনো মানে সংশয়ের কারণ নাই যে দেখা হবে কি হবে না। কিন্তু যাই হোক, ওনাকে পেলাম না। তখন আমি ওনাকে টেলিফোন করলাম। টেলিফোন করার পরে উনি তো খুব আনন্দ বোধ করলেন এবং বললেন যে এই ব্যাপার, আমি তো এখন ডিবি কলেজে নেই, কোনো দায়িত্ব ভাড়ে চেপে বসেছে, আমি এখানে অধ্যক্ষের দায়িত্ব পালন করছি। সেই কারণেই সময়ের বড় সংকট, যেতে পারবো কিনা বুঝে উঠতে পারছি না, যাওয়ার ইচ্ছা ছিল, কারণ আপনি আমার কলেজে আসতে হবে। আমি বললাম ঠিক আছে, যাবো। সুযোগ তো ছাড়া যায় না, কারণ উনি এই কলেজের অধ্যক্ষ এবং আমার পুরনো বন্ধু, আপনজন, তাকে দেখতে পাবো, সেই সঙ্গে কলেজটাকেও দেখতে পাবো, একটা নতুন কলেজ। এটা একটা আমার কাছে একজন শিক্ষা জগতের মানুষ, ওই শিক্ষা করে দেখতে পাবো। আমি আজকের সঙ্গে সঙ্গে রাজি হলাম, কিন্তু সংরক্ষণ টিকিট নিয়ে ওগুলো উনি সামনে দিয়েছেন। তো ওখানে আমাদের বসে আছে, অয়ন আছে, তার প্রচেষ্টায় অয়ন বন্ধু, সে থেকে টিকিট করে যাই হোক আমি আসতে পেরেছি। প্রথমেই আপনাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি গ্রিটিংস জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আসলে আজকে যে বিষয়টি এখানে আমরা নিয়ে বসেছি কথার মধ্যে, ভাববারই বিষয় এবং খুব সঙ্গত কারণেই এই বিষয়টি আসা উচিত। এটা হয়তো কিছু নয়, সঙ্গত কারণেই এই বিষয়টি ভাবনায় আসা উচিত বলে আমি মনে করি। সেই জন্যই উনি বলেছেন যে প্রসঙ্গ বাংলাদেশে জানি, বাংলাদেশে এখনকার বর্তমান অবস্থাটা কী দাঁড়াচ্ছে বা কী অবস্থায় আছে,
তো আসলে আমরা তো ইতিহাসের ছাত্র, প্রেজেন্টকে বলতে গেলে একটু অতীত টানতে হয়, সেই জন্য অতীত থেকে আসে মিলালে পরে তখন কথাগুলো মেলে ভালো। তো সে সম্পর্কে অবশ্য ডক্টর দিদি এগুলো বলেছেন যে আমরা কিভাবে কিভাবে বাংলাদেশে এ পর্যন্ত এসেছি। সংক্ষেপে কয়েক কথার মধ্যে উনি তুলে ধরেছেন সেই ব্রিটিশ সময় থেকে পরাধীন ভারত, সেখান থেকে আমরা বঙ্গভঙ্গ হলো, মাঝে একবার এই বাংলাকে ভাগ করা হলো, পরবর্তীতে আবার বাংলা এক হলো 1911-তে, আবার আমরা কিভাবে কিভাবে করতে 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 যখন 1947 স্বাধীন হলো তখন কিভাবে বাংলা ভাগ হয়ে গেল, এগুলো উনি বলেছেন। আসলে তাই বাংলা ভাগ হওয়ার তো কথা ছিল না। আমি বলছিলাম ওরা চেম্বারে বসে এইরকম, যদি দুটি মানুষ থাকতো তাহলে আমার দৃঢ় বিশ্বাস কোনোভাবে বাংলা ভাগ হতো না। একজন যাকে নিয়ে আমি গর্ব করি, যে আমার সবকিছুর মধ্যে আমার ভাবনায় যিনি থাকেন সবসময়, দেশবন্ধু চিত্তরঞ্জন, যার নামে এই কলেজ। আর একটা আমার আনন্দের বিষয়, সেখানে আমি আসতে পেরেছি। চিত্তরঞ্জন যদি বেঁচে থাকতেন, তার প্রজ্ঞা, তার যে ভাবনা, তার যে উদারতা, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তিনি বাংলাকে ভাগ হতে দিতেন। তার যে লিডারশিপ কোয়ালিটি, আমার দৃঢ় বিশ্বাস। পাশাপাশি তার সহযোগী হিসাবে তিনি একবার তার বক্তৃতায় তিনি বলেছিলেন যে আমি দেশ, জাতি, আপনাদের সামনে কি দিতে পেরেছি জানি না, তবে আমি একজনকে দিয়েছি, সে হল সুভাষ। অপূর্ব কথা, অপূর্ব অনুভূতি, অসাধারণ ব্যক্তি। তিনি বলছেন আমি নিজে কতটুকু দিতে পেরেছি কি জানি না, কিন্তু আমি সুভাষকে উপহার দিয়েছি জাতির সামনে, আপনাদের সামনে। সেই সুভাষ সিংহ পুরুষ, ভাবতে অবাক লাগে নেতাজি সুভাষ বসুন্ধরা। তো সেই দুজন মেয়ে, এই দুজনের অবর্তমানেই যত কারসাজি করে, যত ষড়যন্ত্র করে এই বাংলাকে ভাগ করতে হবে। যাই হোক, এটা ইতিহাস আরো সামনে আছে, বলবে ঠিক হয়েছিল কি হয়নি, কি হয়েছে না যারা দেখতে পাচ্ছি, বর্ণনা দেখছি, এই সন্দেহ ভালো হয়নি কিন্তু বলাই যায়। তো সেই বাংলা ভাগ হয়ে গেছে, বাংলা ভাগ হলো, মেনে নিতে হলো, করার নেই। অবস্থা দৃষ্টে 47 পরে দেশ চলতে লাগলো। আপনারা জানেন প্রথমেই সেই পূর্ব পাকিস্তান, অর্থাৎ বাংলার একটি ভাগ হচ্ছে পূর্ব বাংলা, যেটা পূর্ব পাকিস্তান নাম হয়েছিল। তারপরে আঘাত আসলো ভাষা উপরে আঘাত, এবং ভাষার উপরে আঘাত যখনই আসলো তখনই কিন্তু বাংলার মানুষ, অর্থাৎ সেই পূর্ব পাকিস্তানের মানুষ কিন্তু মেনে নেয়নি, কারণ তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে এবং ভীষণভাবে প্রতিবাদ করেছে। তার ইতিহাসও আপনাদের কম বেশি জানা আছে। সেই ইতিহাস আমি বর্ণনা করার জন্য এখানে আসেনি আজকে, সেটা আপনারা জানেন। যাই হোক, ওইখানেই কিন্তু আমাদের চেতনার উন্মেষ ঘটে, পূর্ব বাংলার মানুষের চেতনার উন্মেষ ঘটে যে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না, আমাদেরও স্বাধিকার আছে, এবং প্রয়োজনে সেই স্বাধীনতা আন্দোলনের রূপ নেবে। এবং সেইভাবে হাঁটি হাঁটি পাপা করে 23টি বছর পেরিয়ে আমরা 70 গিয়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছালাম। এর মাঝে অনেক কিছু হয়েছে সেই দেশে, কিন্তু আমাদের প্রথম বিজয় ছিল বাংলা ভাষাকে আমরা রাষ্ট্রভাষা করতে পেরেছিলাম। আমাদের মুখের ভাষা ওরা কেড়ে নিতে পারিনি, তাই না? যে গান আছে না আমাদের, ওরা আমাদের মুখের ভাষা কায়রা নিতে চায়, কিন্তু আমরা কেড়ে নিতে দিইনি, প্রচেষ্টা করেছি। এবং শুধু তাই নয়, ভাষার জন্য এইরকম একটা ইতিহাস রচনা হবে বিশ্বে, এটা তো কল্পনাও করতে পারে না। একটা নিজস্বতা নিয়ে
ভাষার একটা রূপ নিয়ে দাঁড়িয়ে গেল, যার ফলে ওই ভাষা আন্দোলনকে সামনে রেখেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এটা কিন্তু কম কথা নয়, বাঙালির একটা গৌরবের বিষয় যে বাংলা ভাষা আন্দোলন করে, বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করে তার নিজের মাটিতে সারা বিশ্বের মানুষের মাতৃভাষা, তারা তাদের মাতৃভাষায় থাকুক, তাদের মাতৃভাষা জাগ্রত থাকুক, সেই চেতনা জাগিয়ে দিয়েছে। যেমন আজকে আমরা এখানে প্রদীপ জ্বালালাম, একটি একটি করে অনেকগুলো প্রদীপ জ্বালালাম, ঠিক একইভাবে বাংলায় যে মাতৃভাষার যে আগুন, যে প্রদীপ জ্বালিয়েছিলাম, সেটা সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পেরেছি। এই সেই জাতি, আজকে এই সেই জাতির একটা সংকটময় অবস্থা লক্ষ্য করেই আপনারা উদ্বিগ্ন ভাবছেন যে এত যাদের গৌরব, এত যাদের গর্ব, তারা আজকে এখানে কেন, কি অবস্থা কেন? হ্যাঁ, সেটা আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, আমার নিজের উপলব্ধি থেকে আমি যতটা পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এই ভাষা থেকে আপনারা জানেন আমরা চলে গেলাম স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধে, এবং 9 মাস মুক্তিযুদ্ধ করেছে। হ্যাঁ, এটাও বাবু খুব সঠিকভাবে বলেছেন, সেই লড়াই খালি যে বাংলার মানুষ করেছিল তা নয়, সেখানে আপনাদেরও যথেষ্ট পার্টিসিপেশন ছিল, আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা ছিল। কারণ 1 কোটি মানুষ এখানে আশ্রয় নিয়েছিল, সেই 1 কোটি মানুষকে খাইয়েছেন, তাদের সেবা দিয়েছেন, তাদের যত্ন করেছেন, তাদের লড়াই করার জন্য ট্রেনিং দিয়েছেন। এটা কি কম কথা নয়, এটা অনেক অনেক বড় কথা। সেই আশ্রয় পেয়ে তারা এখান থেকে ট্রেনিং নিয়ে, প্রশিক্ষণ নিয়ে তারা এগিয়ে গেল, এবং আপনাদের সহযোগিতায় যুদ্ধ করে আমরা 9 মাস যুদ্ধের পরে আমরা তাদেরকে পরাস্ত করলাম। তারা পরাজিত হলো, তারা আত্মসমর্পণ করলো, এবং তারা বাধ্য হলো স্বীকার করতে যে না, তোমরা থাকো, আমরা বিদায়। তারা চলে যেতে বাধ্য হয়েছিল। প্রায় সেই কত হাজার, প্রায় 90-95,000 সৈন্য নিয়ে তারা চলে যেতে হয়েছিল তাদের। যাই হোক, এটা আর একটা বিজয় এবং একটা গর্বের বিষয়, এটাও ইতিহাস রয়ে গেছে। এখন এরপর কি হলো? এরপরে যেটা হলো, আপনারা জানেন যে স্বাধীন হলো। আমাদের যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যদিও দুর্ভাগ্যক্রমে উনি প্রত্যক্ষভাবে লড়াইয়ের ময়দানে থাকতে পারেননি, তাকে পাকিস্তানি সেনারা নিয়ে পাকিস্তানে বন্দী করে রেখেছিল, কিন্তু তার ডাক, তার আহ্বানে সাড়া দিয়েই তো আমরা এই লড়াই করেছি। নিঃসন্দেহে তিনি আমাদের আইকন, তাই না? সেই মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কাজটি করেছেন, এবং মানুষ সেই ডাকে সাড়া দিয়ে আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছে লড়াই, এবং লড়াইয়ে জয়লাভ করছে, এবং সেই মানুষ তারপরে মুক্ত হয়ে ফিরে এসেছেন। এটাও কিন্তু কম কথা নয়। কিন্তু নাও ফিরে আসতে পারতেন, কিন্তু তাকে আমরা পেয়েছিলাম। তিনি ফিরে আসলেন। বিধ্বস্ত বিধ্বস্ত বাংলাদেশ, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, কিছু নাই, ক্ষুধা, দারিদ্র, বস্ত্র নাই, ওষুধ নাই, সব কিছু নষ্ট হয়ে গেছে। এই বিধ্বস্ত বাংলাদেশকে দাঁড় করাতে হবে। অবশ্য হ্যাঁ, এটা ঠিক, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী, সেই দেশের লৌহ মানব বলবো আর কি, ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী যথেষ্ট প্রত্যক্ষভাবে তিনি এগুলো লক্ষ্য করেছিলেন। তিনিও সারা বিশ্বের কাছে ডাক দিয়েছিলেন, এই জায়গাটা আজকে মুক্ত হয়েছে, এখন একে আমাদের সাহায্য করতে হবে, এটিকে দান করাতে হবে। তারই পরিপ্রেক্ষিতে সারা বিশ্ব থেকে সাহায্য এসেছিল, তখন প্রচুর সাহায্য আমরা পেয়েছিলাম, এবং দাঁড়ানোর চেষ্টা করেছি, আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা হয়েছে। এরপরে আপনারা জানেন 75-এ একটা দুর্ঘটনা ঘটেছে, সেই শেখ মুজিব তার পরিবার সহ নিহত হয়েছে। এখানেও একটা ষড়যন্ত্র ছিল, ইতিহাস সময় বলে দেবে। আমি অবশ্যই ইতিহাসের ছাত্র হিসেবে আপনাদেরকে খুব নিরেট সত্য হিসাবে কথাটি বলবো, মানে এখানে আমি কোনো রকম কাউরের নির্মোহ কথা বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে অদ্বিতীয়, এতে কোনো সন্দেহ নেই, তিনি অদ্বিতীয়। তার প্যারাল যেমন
আমেরিকার স্বাধীনতা সংগ্রামের পরে অধীনে ছিলেন জর্জ ওয়াশিংটন। আমি দেখি তাদের মিউজিয়ামে গিয়ে তাদের বক্তব্যগুলো পড়েছি। জর্জ ওয়াশিংটন কিন্তু অদ্বিতীয় ছিলেন। তারপরে লেখাই আছে there was none to challenge জর্জ ওয়াশিংটন, কেউ ছিল না। ঠিক আমি ওই জিনিসটাকে ভাবতাম যে আমাদের দেশেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই, হ্যাঁ ছিলেন তাই। কিন্তু আমি জানি না ওই জায়গাটা আমার একটু, আপনারাও ইতিহাস চর্চা করেন, ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। আমার কাছে ওই জায়গাটা একটু মেলে মনে হয়। আমি আমার দেশের অনেক বড় বড় লোককে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউই আমাকে সঠিক উত্তর দিতে পারেনি। উনি সারা জীবন লড়াই করেছেন গণতন্ত্রে, দেশকে স্বাধীন করে দিয়েছেন, সব ঠিক আছে। একটা জায়গায় গিয়ে উনি কিন্তু আমাদের দেশের গণতন্ত্রটাকে বিলুপ্ত করে যে বাকশাল করেছেন কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সেখানে বলা হয়েছিল আর কোনো দল থাকবে না, একটাই দল থাকবে, কৃষক শ্রমিক আওয়ামী লীগ। সংবাদপত্র মাত্র 4টে থাকবে, 2টি বাংলা 2টি ইংরেজি, সমস্ত সংবাদপত্র বন্ধ, এবং তারা কেবল সরকারের মুখপত্র হিসাবে কাজ করবে। এই জিনিসটা আমার কাছে আজও লাগে। আমি সেদিন আমাদের নির্বাচন কমিশনার অত্যন্ত প্রজ্ঞাপন বাপমান মানুষ, উনি সিএসপি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অধ্যাপক ছিলেন, আবু হেনা সাহেব, মোহাম্মদ আবু হেনা সাহেব, আপনার নাম শুনে থাকবেন, চৌকস অফিসার, মারাত্মক। এবং উনি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত প্রিয় একজন ঘনিষ্ঠ মানুষ ছিলেন, এবং তাকে কিন্তু প্রথম স্বাধীনতার পর খুলনায় জেলা প্রশাসক করা হয়। তরুণ সিএসপি ভালোবাসতেন, তুই খুলনায় যা, ওখানে সে টিসিগিরি জেলা প্রশাসক। আর ওনারই আছে, পরবর্তীতে উনি আমাদের সচিব হয়ে রিটায়ার করেছিলেন সিভিল সার্ভিসে, আর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। ওনাকে আমি প্রশ্ন করেছিলাম, স্যার আমরা সবাই বঙ্গবন্ধুর অনুসারী, বঙ্গবন্ধুকে আমরা এ ব্যাপারে অদ্বিতীয়, এবার কোনো ডিসপিউট নাই, কিন্তু একটা জায়গায় আমি আটকে যাই, অনেকেই প্রশ্ন করে, অনেক জায়গায় আমি জানতে চেষ্টা করেছি, আপনি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো ঘনিষ্ঠ মানুষ ছিলেন। হ্যাঁ, উনি বললেন যে আমি একমাত্র বঙ্গবন্ধুর মুখের উপরে কথা বলতাম, আমাকে কোনো আদেশ পাঠালে আমি বলতাম এটা করলে কি আপনি আর একবার ভেবে দেখুন হবে। উনি সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু মেনে নিতেন, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। সেকেন্ড থট, বঙ্গবন্ধু মুজিবুর রহমান যার কথায় সেকেন্ড থট দেয়, সে মানুষটিকে একটু বোঝার চেষ্টা করে, অনেক বড় মাপের মানুষ। তাকে আমি প্রশ্নটি করেছিলাম যে স্যার এই যে বাকশাল করলেন, যিনি আইয়ুব খানের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই করলেন, পাকিস্তানে আপনারা জানেন যে একটা সময় ছিল যখন গণতন্ত্র ছিল ইনডিরেক্ট, বেসিক ডেমোক্রেসি ছিল, অর্থাৎ ওয়ান ম্যান ওয়ান ভোট ছিল না। বাংলাদেশে দুটো পার্টে 80,000 রিপ্রেজেন্টেটিভ হবে পূর্ব পাকিস্তানে, 80,000 হবে পশ্চিম পাকিস্তান, না সরি 40,000 পূর্ব পাকিস্তানে আর 40,000 পশ্চিম পাকিস্তানে। এই 80,000 লোকের মিলে কিন্তু ভোট দিয়ে প্রেসিডেন্ট তৈরি করবে। সাধারণ মানুষ একটা ক্ষোভ ছিল, আমি আমার প্রেসিডেন্টকে ভোট দিতে পারবো না, তাহলে আমি কি নাগরিক, আমার গণতান্ত্রিক অধিকার নাই, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ নাই। এবং এইটার বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান সিংহের মতো লড়াই করেছেন, এবং তার সাথে অনেকেই করেছে। সরওয়ার্দী তখন বেঁচে ছিল, সরওয়ার্দী সাহেব করেছে, আরো অনেকেই করেছে। তো পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য কিন্তু উনি সারা জীবন লড়াই করেছেন, কোনো ছাড় দেননি। তাকে আগরতলা মামলা দেওয়া হয়েছে, তিনি তাও মাথা মতো করেন নাই, আনকম্প্রোমাইজিং। তার পুরোটাই হচ্ছে একটা গৌরবময় ইতিহাস। কিন্তু আমি মনে করি স্যার, এরপরে এই সিংহ পুরুষ হঠাৎ করে কেন গণতন্ত্রের প্রতি অনীহা হয়ে গণতন্ত্রকে তিনি করে দেখা একদলীয় শাসন কেন করলেন, এই প্রশ্নটা আমি করেছিলাম। যা উনি আমাকে বললেন যে হ্যাঁ এটা তো যেটা বলছো এটা তো আসলে উত্তর দেওয়া খুব কষ্টকর, এর উত্তর একমাত্র বঙ্গবন্ধুই দিতে পারত, আমার মাথায় আসে না। তো একটা কথা অন্যভাবে বললেন, বুঝে দেখো আমি তো ইংরেজি সাহিত্যের লোক, শেক্সপিয়ারকে অনেক পড়েছি, শেক্সপিয়ারের যত ড্রামা আছে সব পড়েছি। সেই ড্রামার যত নায়ক, তারা নায়কোচিত আচরণ করেছে সব জায়গায়,
কিন্তু তারপর দেখা যায় কোথাও না কোথাও এক জায়গায় গিয়ে আমি একটা ছোট্ট ভুল করে ফেলি। তো আমি জানি না শেক্সপিয়ারের ওই নায়কদের মতো আমাদের দেশের রাষ্ট্রনায়ক, আমাদের দেশের যিনি সব কিছু, তার কোনো ছোটোখাটো ভুল হয়ে গিয়েছিল কিনা। হয়তো এইটাকে কেন্দ্র করে বা আরও অনেক কিছু কেন্দ্র করে বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি তার পরিবার নিহত হয়ে গেলেন। একটা চ্যাপ্টার ওখানে শেষ হলো, তারপরে শুরু হলো নতুন। এবং সেই নতুন চ্যাপ্টারে আপনারা জানেন যে মিলিটারিরা শাসনে এগিয়ে আসলো। সেই হিসাবে মিলিটারি শাসক হিসাবে জিয়াউর রহমান আসলেন, তারপরে এরশাদ সাহেব আসলেন, এরা সব কিন্তু মিলিটারি শাসক। এরা এসে দেশ শাসন করলেন বেশ কিছুদিন। এরপরে আবার গণতন্ত্রের লড়াই শুরু হলো এবং তখন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং ওদিকে জিয়াউর রহমান সাহেবের স্ত্রী খালেদা জিয়া, দুই মহিলা দুটো দল, তারা মেজর পার্টি একত্রিত হয়ে লড়াই করতে করতে মিলিটারি শাসনের কাছ থেকে দেশকে আবার মুক্ত করলো এবং 90-তে এসে কিন্তু আমরা গণতন্ত্র ফেরত পেলাম, গণতন্ত্র আসলো। এবং সেই গণতন্ত্রের পরে আমরা দেখলাম যে আপনার বেশ কিছুদিন গণতন্ত্র চলতে লাগলো, সাধারণ মানুষ ভোটের মাধ্যমে নির্বাচন করতে লাগলো। তাদের কখনো হয়তো আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসেছে, আর কখনো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ক্ষমতায় এসেছে। এইভাবে চলছিল। সর্বশেষ আমরা দেখলাম শেখ হাসিনা একটি সামরিক জান্তা করেছিল, তাদের কাছ থেকে ইলেকশনের পরে উনি ক্ষমতায় গেলেন 2008 সালে এবং সেইভাবে উনি দেশ চালাচ্ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সামনে রেখে দেশকে পরিচালনা করছিলেন এবং তার লক্ষ্য বা চিন্তা ভাবনা ছিল দেশের উন্নয়ন। ও পিতার মতোই তিনি রাষ্ট্রীয় ভাষায় কথা বলতেন, সবই ঠিক ছিল, আমরা দেশও মেনে নিয়েছিল। কিন্তু এরপরে আবার যেটা হলো, সে একই একটা জিনিসের পুনরাবৃত্তি ঘটল। সেটা হলো প্রথম যে আমরা দেখলাম 14 নির্বাচনটা, দেশ চলছিল ভালো, দেশে কোনো অসুবিধা নাই। নির্বাচনটা কিন্তু এটা পৃথিবী জানে, সবাই জানে, আপনারাও পত্র পত্রিকা গবেষণা করলে যাবেন। এই নির্বাচনটা কিন্তু উনি যে নির্বাচনে প্রথম আসলেন সেটা ঠিক ছিল, সেই নির্বাচন কিন্তু সবাই ভোট দিয়ে তাকে নির্বাচন করে তার দলকে জিতিয়েছিল। তারপরে নির্বাচনটা কিন্তু সঠিক হয়নি, এটা মেনে নিতে হবে। এবং এই যে নির্বাচনটা হলো না, তাতে মানুষের একটা ক্ষোভ থাকলো। দেখা গেল আমাদের 300টি আসনের মধ্যে 153টি কি 52টি বোধহয় আসন, অর্থাৎ অর্ধেকের মেজরিটি আনকনটেস্টেড। তাহলে তো ডেমোক্রেসি তো কেমন হয় তা আপনারা অ্যানালিসিস করলে বুঝতে পারবেন, সঠিক হলো না। যাই হোক, তো উনি বলেছেন ঠিক আছে, আমরা ভবিষ্যতে আমরা এটা আরো সুন্দর করে করবো নির্বাচন। দুর্ভাগ্যজনকভাবে 18তে যে নির্বাচন হলো সেখানেও কিন্তু নির্বাচনটা ভালো হলো না। অর্থাৎ গণতন্ত্র কিন্তু আবার অলক্ষ্যে হারিয়ে গেল। ঘোষিত আছে গণতন্ত্র, সামরিক জান্তার মতো না। সামরিক জান্তা যখন মার্শাল কে গণতন্ত্র, ওইটা না, কিন্তু অঘোষিতভাবে ঠিক নির্বাচনের সময় কিন্তু নির্বাচনটা সেটাও কিন্তু সঠিক হয়নি। সেখানেও কিন্তু ভোটার উপস্থিতি কম, বা অনেকে বলে রাতে অন্ধকারে ভোট হয়েছে। এই সমস্ত আপনারা পড়া মানুষ, ইতিহাস জানা মানুষ গবেষণা করলে পেয়ে যাবে। এরপরে মানুষের কাছে ক্ষোভ সৃষ্টি হলো, আমি ভোট দিতে পারবো না, আমার ভোট, এটা কিন্তু একটা পলিটিক্যাল আমার হারিয়ে যাচ্ছে সরকার, এটা তারা বিবেচনায় আনলো। তারপর তৃতীয় 24-এ সেখানেও একই ঘটনা ঘটল। তারপরেও কিন্তু মানুষ চলছিল, শাসন মেনে নিয়েই চলছিল। কিছু কিছু প্রতিবাদ হয়েছে, কিন্তু তেমন কিছু হয়নি। কেননা একটা দিক ছিল, এটা মানতেই হবে যে সেই আওয়ামী লীগ সরকার কিছু কিছু ডেভেলপমেন্ট করেছে, উন্নয়নের কাজ কিছু করেছে, যেমন পদ্মা সেতু, এটা জীবনদাকারী বাংলাদেশের জন্য একটা উন্নয়ন। আজকে আমি খুলনা থেকে যখন ঢাকায় যাই, আগে লাগতো 8 ঘন্টা কমপক্ষে, 8 কম, ওপরে
10, 12, 13, 14, 15, 20 ঘন্টা পর্যন্ত লাগতো। তারপর ফেরি পার হওয়ার জন্য লাইন হতো গাড়ি 4 মাইল 5 মাইল পড়ে যেত, তাতে আমরা ফেরি পার হতে পারতাম না। কিন্তু আজকে পদ্মা সেতুতে এমনকি ট্রেন লাইনও হয়েছে, যার জন্য 3.5 ঘন্টায় যায়। ভাবা যায় না জনপদ কত উন্নত হয়ে গেছে একটা পদ্মা সেতুর জন্য। এবং সেই পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চল ভারতের বাংলাদেশের আপনার কি বলে খুলনা, বরিশাল, যশোর এই অঞ্চল একবারে ফরিদপুর বিশাল আমরা যোগাযোগ পাচ্ছি ঢাকার সঙ্গে। আর ঢাকাতে আজকেও আমি প্রিন্সিপাল সাহেবের রুমে বসে কথা বলছিলাম দিলীপবাবুর সঙ্গে, ঢাকার যানজটের কথা বয়ানো ছিল। সেখানে আমরা ওই একটা আলোচনা করতে ঢাকা জীবনটা দুর্বিষহ হয়ে গেছে যানজটের কারণে। সেখানেও কিন্তু শেখ হাসিনা একটা প্রকার পরিচয় দিয়ে তিনি কিন্তু কাজ করেছেন। পাবলিক ট্রান্সপোর্ট যেটাকে বলে দরকার হয় বড় শহরে, সেটা তিনি করেছেন। একটা মেট্রো রেল, যেটা আমরা মানে কি বলবো দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। মেট্রো রেল করার পরে আমরা কিন্তু অনেকটা এগিয়েছি এবং আমাদের ধারণা ছিল, আছে এখনো, ওই ধারাবাহিকতায় সারা যেমন কলকাতা আজকে এত বড় একটা মেগা সিটি, বিশ্বের কলকাতা তো যাইতেন নগরী না, ব্রিটিশ আমলের রাজধানী ছিল কত কিছু, হোল অফ ইন্ডিয়ার রাজধানী, ক্যাপিটাল ছিল কত 150 বছর। তো এখন কথা হচ্ছে যে সেই কলকাতা কিন্তু স্মুথ রান করে বিকজ অফ পাবলিক ট্রান্সপোর্ট, রোড ট্রাফিক সিস্টেম সুশৃঙ্খল। এই জিনিসটা ঢাকায় খুবই জরুরি। এই দিকটাতে কিন্তু শেখ হাসিনা সরকার নজর দিয়েছিল এবং দিয়ে সে কিন্তু করছিল এবং সে মেট্রো করেছে এবং পরবর্তী আরও মেট্রো হবে, এটা তার বক্তব্য ছিল এবং সে কাজ করছিল। এই জন্য জনগণ কিন্তু তাকে সাপোর্ট দিয়েছে। যদিও গণতন্ত্র হারিয়ে গেছে, ভোট তারা দিতে পারেনি, দুঃখ আছে, ক্ষোভ আছে, তারপরেও কিন্তু ব্রিজটা হলো, রাস্তাঘাট হচ্ছে, আপনারা একটা করেছে আপনার ওই রোড ওটাকে এক্সপ্রেসওয়ে, যেটা আপনার ধরেন ঢাকা শহরের যত জায়গায় এয়ারপোর্ট যেতে গেলে ভীষণ যানজটের ব্যাপারটা এখন কিন্তু 8 ঘন্টার মধ্যে চলে যায় উপর দিয়ে, এটা একদম এয়ারপোর্টের সাথে কানেক্ট করে দিয়েছে। বেশ কিছু দৃষ্টান্তমূলক এবং উল্লেখযোগ্য করেছেন উনি। এটা ইতিহাসের সাথে নির্মহ, আমি সত্য কথা বলবো, যে যাই বলুন, সেই বিপ্লবীদের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে করতে পারি, কিন্তু মানতে আমার উনি করেছেন এটা, এই কাজগুলো উনি করেছেন, যার জন্য কিন্তু ওনার প্রতি জনগণের মোটামুটি একটা সমর্থন ছিল। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও মোটামুটি সাধারণ জনগণের জন্য ভালো ছিল। তবে আমরা যেটা পরবর্তী জানতে পেরেছি, ওনার দলের বিপক্ষে যারা বা ওনার দলের লোকজন কিছু কিছু স্থানীয়ভাবে বিভিন্নভাবে মানুষের উপরে করেছে, সেটা দলীয় ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ আমরা কিন্তু যারা, আমি দিন আনি দিন খাই, আমার কোনো অসুবিধা হয়নি। ল অ্যান্ড অর্ডার কিন্তু ভালো ছিল, ছিনতাই ডাকাতি অনেক কমে গিয়েছিল, খুব শক্ত হাতে তিনি দেশ চালিয়েছেন, এগুলো অ্যাপ্রিসিয়েট করি আমি। এখন এইভাবে দেশ চলছিল, এমন একটা পর্যায়ে আসলো হঠাৎ করে, এর আগে দুবার হয়েছে ওই আন্দোলনটা, কোটা আন্দোলন বলে। মানে কোটা আন্দোলনের ব্যাপারটি আপনারা নিশ্চয়ই জানেন, তারপরে একটুখানি বলছি যে চাকরিতে, সরকারি চাকরিতে কোটা আন্দোলন। এই কোটা আন্দোলনে আমরা দেখব যে বেশ কিছু আমার সংখ্যায় বলতে, ওই সংখ্যাটা আমার কাছে নেই, বোধহয় যেহেতু না আমি বলছি না, একটা অ্যামাউন্ট রেখে দিয়েছিলেন, যেটা আপনারা বলছেন যে মুক্তিযোদ্ধা যারা তাদের জন্য দরকার, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি, হওয়া উচিত। কিন্তু মুক্তিযোদ্ধা যারা 71-এ করেছিল, মুক্তিযোদ্ধা স্বয়ং, তারা তো আর চাকরি করার বয়সে কেউ না, তারা কিন্তু গত হয়ে গেছে, জীবিত থাকলেও তারা রিটায়ার্ড, কারণ মুক্তিযুদ্ধ হয়েছে আজ থেকে অর্ধ শতাব্দী আগে। তো অর্ধ শতাব্দী আগে যে মুক্তিযুদ্ধ করছে তার এখন বয়স কত হবে? তার জন্য চাকরির কোটা থাকার কোনো কথা না। তাহলে কার থাকবে? তার ছেলে। হিসাব করে দেখা গেছে ছেলের ক্ষেত্রেও যে বয়স দাঁড়ায় সেটা টেকে না, তখন বলা হলো নাতি, তার গ্র্যান্ডসনদের জন্য। এখন এই জিনিসটা আমাদের তরুণ সমাজরা মেনে নিতে পারে না। তাদের বক্তব্য হলো, হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধ করছেন নিঃসন্দেহে তার রহস্য, তারা শ্রদ্ধেয়, তাদের তো
অধিকার থাকতেই অগ্রাধিকার, কিন্তু তারা তো আজ নাই। ঠিক আছে, তাদের সন্তানরা পেতে পারে, ঠিক আছে, তাদের কথা বলা হবে, কিন্তু সেখানেও কিন্তু তারা সেই তাদের সন্তানরা কিন্তু চাকরির বয়স এখন তো নাই, তারাও কিন্তু চাকরির বয়স ছাড়িয়ে এবং 40 হয়ে গেছে। তাহলে এখন কোটা কেন? এটা হচ্ছে নাতিদের জন্য, এখন গ্র্যান্ডসনদের জন্য, গ্র্যান্ড ডটারদের জন্য। এখন সেটা কিন্তু আমাদের যুব সমাজ, তরুণ সমাজ মেনে নেয়নি। এটা নিয়ে মাঝে একবার আন্দোলন করেছিল, তখন কিন্তু সরকার বলেছিলেন যে হ্যাঁ এটা আমরা তুলে দিচ্ছি, এবং তুলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে হঠাৎ করে আমাদের ওখানে একটা হাইকোর্টের রায় আসলো, এবং রায়ের পরিপ্রেক্ষিতে ওই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আবার কোটা সিস্টেমকে বহাল করা হলো। তখন ছাত্ররা আন্দোলন করলো, এবং এই আন্দোলন আমরা দেখছি হঠাৎ করে জুলাইতে, অর্থাৎ 2024 জুলাই আন্দোলনটা শুরু হলো। এবং এই আন্দোলন শুরু হলে আমরা প্রত্যাশিত ছিলাম, আশা করেছিলাম যে সরকার এই আন্দোলনকে দমন করার জন্য, এই আন্দোলনকে যাতে না এগোয়, থেমে যায়, তাদের সাথে বসে আলোচনা করে কিভাবে করলে সমঝোতার মাধ্যমে করা হবে। এটা আমাদের সাধারণ জনগণের, আমাদের মতো সাধারণ নাগরিকের প্রত্যাশা ছিল এটা হবে। আমরা মনে করেছিলাম যে প্রধানমন্ত্রী নিজে সবাইকে নিয়ে বসে, যারা যে তরুণ সমাজ, ছাত্র সমাজ আন্দোলন করছে, শিক্ষার্থীরা, তাদেরকে বসে এটা মিটমাট একটা করে ফেলবে। কিন্তু জানি না কাদের পরামর্শে, কাদের প্ররোচনায়, কেন এই আলোচনা সেভাবে আর হয়নি, যার জন্য আন্দোলনটা গড়াতে 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 অনেক বেশি হয়ে গেল। বেশি হয়ে যাওয়ার ফলে সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারল না, এবং নিয়ন্ত্রণ করতে গিয়ে সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং যারা আন্দোলন করছে তাদের সাথে অনেক যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে। সেই লড়াই করতে গিয়ে অনেকে প্রাণ গেছে, অনেকে জীবন হারিয়েছে, আহত হয়েছে। পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় অনেক সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে, তাই না? বিভিন্ন জায়গায় আগুন লেগেছে, বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কাজ হয়েছে। এটাও যেমন গ্রহণযোগ্য নয়। আবার নিরীহ ছেলেরা আন্দোলন করছে, তাদের উপরে গোলাগুলি করে তাদের জীবন নাশ করা, তাদেরকে যেটা বলেন যে আপনাকে বলে আহত করা, এটাও তো প্রত্যাশিত নয়। আমাদের প্রত্যাশা ছিল বসে আলোচনা করে একটা সুন্দর সমাধান, একটা স্বাধীন দেশ, এখানে তো অন্য কেউ নাই, কাউকে জিজ্ঞেস করতে হবে না, মানে নিজেরাই বসে একটা সমাধান করে নিতে পারি। কিন্তু সেই জিনিসটা হয়নি, এবং এমন একটা পর্যায়ে পৌঁছলো সারা দেশের মানুষ। কারণ ব্যাপার হচ্ছে যখন একটা সন্তান মরে, তার বাবাও কিন্তু মাথা ঠিক থাকে না, তার মায়েরও কিন্তু ঠিক থাকে না, তো বাপ মাও তখন রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, শুরু করতে যুব সমাজ, ছাত্ররা। কিন্তু তারা যেহেতু আহত হচ্ছে, নিহত হচ্ছে, সুতরাং তখন তার বাপ মারা ইনভলভ হচ্ছে। তার বাপ মা যখন যাচ্ছে, তারপর তার আরও ভাই ব্রাদার যাচ্ছে, এইভাবে তো দেখা যাচ্ছে টোটাল জনগোষ্ঠী একটা গণবিস্ফোরণ হয়ে গেল, যার ফলশ্রুতিতে 5ই আগস্ট আমাদের সরকারের পতন হলো, হ্যাঁ, গভর্নমেন্টের পতন হয়ে গেল। প্রধানমন্ত্রী সেখান থেকে চলে আসলেন, এখানে ভারতে আশ্রয় নিয়েছেন উনি। এখন দেশে যেহেতু সরকার নেই, সরকারের অনুপস্থিতি অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এতে বলার অপেক্ষা রাখে না। সরকার থাকতে হবে। এই কলেজে আজকে প্রিন্সিপাল সাহেব না থাকেন, এই কলেজে শিক্ষক মন্ডলী না থাকেন, বা কিছু শিক্ষক মন্ডলী আছেন, কিছু শিক্ষক নাই, প্রিন্সিপাল নাই, তাহলে কথা শুরু হয়ে যাবে। আজকে কোনো কারণে যে প্রিন্সিপাল সাহেব এখানে অনুপস্থিত থাকেন, শিক্ষকরা এদিকে চলে যায়, এখানে দেখার কোনো লোক না থাকে, এখানে অরাজকতার সৃষ্টি হবে। আমাদের সরকারের পতন হয়ে যাওয়ার পরে একটা অরাজকতার সৃষ্টি হলো, এবং যারা আন্দোলন করছিলেন তারা তো আন্দোলনে বিজয়ী হলেন। পাশাপাশি এখানে যে ভাবতে হবে একটা, ওই তাদের পাশাপাশি থেকে কিছু দুষ্কৃতিকারীদের মধ্যে অনুপ্রবেশ হয়। ওরা আন্দোলন করছে, কোটা আন্দোলন সরকারের কাছে চেয়েছে
হ্যালো হ্যালো হ্যাঁ বলেন কে কে আপনি কোথায় করেছেন কে যাই হোক এখন যেটা বলছিলাম তো এইভাবে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল এবং যাই হোক আমাদের সেনা প্রধান এবং রাষ্ট্রপতি তারা জিনিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য তারা বৈঠক করলেন এবং সেই বৈঠকের পরে আপনারা জানেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার একটা সিদ্ধান্ত হলো এবং সেনাবাহিনী প্রধান ভাষণ দিলেন যে আপনারা অপেক্ষা করুন, সব শান্ত হয়ে যাবে, আমরা দেশবাসীকে আমরা শান্ত হতে বলছি, আমরা এটা ইয়ে করছি, আমরা সবাই অপেক্ষা করতে থাকলাম এবং দুদিন পরে আমাদের নোবেল লরেট যার কথা একবার বলছিলেন ওনাকে বিদেশ থেকে আমন্ত্রণ জানিয়ে তখন ফ্রান্সে ছিলেন, অলিম্পিকে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে উনি ছিলেন, ওখান থেকে উনি আসবেন দেশে এবং উনি একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম এবং সেই ইন্টারিম গভর্নমেন্টে যারা রাজনীতি করে না, যারা প্রফেশনালস, সমাজসেবী, নিরপেক্ষ লোক, সেই জাতীয় কিছু লোককে নিয়ে উনি একটা সরকার গঠন করলেন। আর যারা আন্দোলন করছিল তাদেরকে বলা হলো তোমরা শান্ত হও, তোমাদের আন্দোলনের আর প্রয়োজন নেই, তোমাদের যে বিষয়গুলি কোটা আন্দোলন করেছো বা যে সব দাবি আমরা একটু দেখবো, এইগুলো সরকার দায়িত্ব নিয়ে দেশ চালাচ্ছে। এইগুলো পরিস্থিতি আজকে প্রায় ধরেন 7-8 মাস না, অক্টোবর থেকে হয়েছে, আগস্ট থেকে হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 7 মাস চলছে। হ্যাঁ, 7 মাস হয়ে গেছে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট চলছে। এই ইন্টারিম গভর্নমেন্টের কাজ হলো প্রয়োজনীয় কিছু সংস্কার করা, পাশাপাশি একটা নিরপেক্ষ নির্বাচন করে দেওয়া এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যখন তাগিদ আসতে লাগলো বলা হলো চারিদিক থেকে সব মানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তখন উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আমি ডিসেম্বর 2025-এর মধ্যে আমি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। খুব বেশি প্রয়োজন হলে হয়তো মার্চ পর্যন্ত আরও লাগতে পারে, যে নির্বাচন কমিশনারকে নির্দেশ সেভাবে দেওয়া হয়েছে। এইভাবে নির্বাচনের প্রস্তুতি চলছে, পাশাপাশি এখন যেটা চলছে কিছু সংস্কার বলতে কি, যেমন এগুলো এখনো বাতাসে, এগুলো কমপ্লিট কিছু নাই, পত্রিকায় কিছু কিছু এসেছে, আপনারা দেখেছেন হয়তো। যেমন বলা হয়েছে যে গণতন্ত্র বিকাশের জন্য যাতে মানুষ একচেটিয়া ক্ষমতা অধিকার না করে, আমেরিকায় যেমন রাষ্ট্রপতি 2 টার্ম থাকতে পারে, 2 টার্ম কনজিকিউটিভ 2 টার্ম, তারপরে আর থাকতে পারে না। এরকম আমাদের দেশে যদি যিনি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হবেন তিনি হয়তো 2 টার্মের বেশি থাকতে পারবেন। এর একটা সংস্কারের একটা প্রস্তাব আছে, হবে কি হবে না এটা জানি না, মানে এরকম কিছু প্রস্তাব আসছে। তারপরে যিনি দলের প্রধান থাকবেন, রাজনৈতিক দলের প্রধান, তিনি সরকার প্রধানে যাবেন না। অর্থাৎ মনে করেন ভারতবর্ষে বিজেপি যিনি প্রধান তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন না, বা কংগ্রেসের যিনি প্রধান, ভারতীয় কংগ্রেসের প্রধান, তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন না। ওইরকম বাংলাদেশে যিনি হয়তো আওয়ামী লীগের প্রধান থাকবেন বা যিনি জাতীয় দলের প্রধান থাকবেন তিনি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হবেন না। এইরকম সংস্কারের কিছু কিছু একটা উদাহরণ বললাম, এগুলো আসছে, কিন্তু কোনটা দাঁড়াবে গিয়ে এখনো কোনো ঠিক নাই, আদৌ হবে কিনা তার কোনো ঠিক নাই। এরকম সংস্কারের কাজ চলছে আর দেশ স্বাভাবিক গতি চলছে। আর একটা জিনিস ছিল অর্থনৈতিকভাবে আমাদের খুব দুর্বল হয়ে গেছিলাম, কারণ আমাদের বলতে নেই বিভিন্ন জনেরা দুষ্কৃতিকারীরা এই হাসিনা গভর্নমেন্টের ঘাড়ে বন্দুক রেখে যেভাবে হোক তার বহু টাকা বাইরে পাচার করতে, মানি লন্ডারিং যেটাকে বলে, এটি পত্রিকায় আসছে, আপনারাও পড়েছেন, আপনারাও দেখেছেন, প্রচুর টাকা। তারপরে আমাদের
ইকোনমিক অনেক দুর্বল হয়ে গেছে। ওই জায়গাটা প্রিন্সিপাল ত্রিদীপবাবু বলছিলেন যে ইউনুস সাহেব একজন ঝানু অর্থনীতিবিদ, হয়তো প্রত্যাশা করা যায় উনি একটা অর্থনৈতিক দিকটা একটু ইয়ে করবেন। আমি ওর সাথে একমত, উনি ওই দিকটাই বেশি দেখছেন। আমি আপনাকে বলি, আপনি যেহেতু বাংলাদেশে ইদানিং বলছেন, ইদানিং উনি ওনার প্রচেষ্টাটা কিন্তু ওই জায়গায় আছে। আমরা যেটা লক্ষ্য করেছি উনি অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য চেষ্টা করছেন বিভিন্নভাবে, যে টাকা বাইরে চলে গেছে, পাচার হয়েছে, এগুলো ফিরিয়ে আনা যায় কিনা, তারপরে আর যাতে কোনো রকম বাইরে টাকা চলে না যায়, এই বিষয়টাকে উনি বেশি করে গুরুত্ব দিয়ে কাজ করছেন। আর নির্বাচনটি করার জন্য উনি প্রচেষ্টা নিচ্ছেন। তো এখন কথা হচ্ছে কি যে একটা কিছু জিনিস ঘটে গেলে তার আফটার এফেক্টস আছে, আফটার এফেক্টস হিসাবে বাংলাদেশ এখন চলছে। বাংলাদেশে এখন গণতান্ত্রিক পরীক্ষা, গণতান্ত্রিক সরকার নাই, জনগণের সরকার নাই, সরকার ইন্টারিম সরকার, এবং সেই ইন্টারিম সরকারের কাজ হচ্ছে নির্বাচন করে দেওয়া। সেই জন্য এই সরকার কিন্তু যেহেতু জনগণের নির্বাচিত সরকার নয়, খুব বেশি জোর খাটাতে পারছে না, আমরা যেটা মনে করছি। আরও শক্ত হয়ে আরও যারা দুষ্কৃতিকারী বা যারা দেশের ক্ষতি করতে চেষ্টা করছে তাদেরকে দমন করবে, সেই জায়গাটায় অনেকটা মানে পুরোপুরিভাবে দৃঢ়তা তার দেখাতে পারছে না। যেহেতু জনগণের সরকার একটা থাকে না, এখন ধরেন আমাদের এই পলিটিক্স যদি এমনি একটা কথা বসিয়ে দিই, উনি যেভাবে এসেছেন ওনার আশাটাকে প্রপার ইন্টারভিউ দিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে যেভাবে লাস্টটা প্রসিডিওর করতে এসে বই করার একটা ক্ষমতা আছে, কিন্তু কথা নেই বার্তা চলে গেলে প্রিন্সিপাল, তার তো সেই ক্ষমতা থাকতে পারে না, তার ভিতরে একটা দুর্বলতা কাজ করে। সেজন্য প্রেসিডেন্ট গভর্নমেন্ট ওই জন্য বড় কোনো ঝুঁকি নিয়ে কাজ করছে না, এটা আপনাদেরকে বলতে পারি। তবে না, চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য এবং গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করছে, এটুকু আমরা বলতে পারি। কতটুকু পারছে কতটুকু পারছে না সেটা সময় বলে দেবে, এখনো সেটা বলার সময় আসেনি। যখন নির্বাচন হবে, যখন আরও আগিয়ে যেতে পারবো, তখন বলতে পারবো আমরা কী দেখতে পারলাম পেছনের সময়, সেটা অ্যানালিসিস করার সময় কিন্তু আরেকটু সামনে রয়ে গেছে। সেই জন্য আমি এটুকু বলতে পারি আপনাদেরকে, এইখানে এখন মোটামুটি একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার চলছে, সেই সরকার নির্বাচনের প্রস্তুতি দিচ্ছে। জনগণ এর কিছু করার নেই। আমি যদি বলি এটাকে মানবো না, তাতেও কোনো কিছু হবে না, আমি যদি এটাকে মেনে চলবো তাতেও কিছু হবে না, এটা এইভাবেই চলবে। কারণ এখানে আমার মত প্রকাশের কোনো সুযোগ নাই, এখানে কোনো পার্লামেন্ট নাই, কথা বলবো কোথায়, কার কাছে বলবো? সুতরাং একটাই খালি বলতে পারি, সরকারকে যে আইন শৃঙ্খলা ঠিক রাখুন, জিনিসপত্রের দাম কম রাখুন, আমাকে একটা ভালো ব্যাগ খেতে দেন, এইটুকু বলতে পারি। এই বাইরে তাকে কিছু জোর করতে পারছি না, জনগণ সেটা বলতে পারে না, কারণ জনগণের সরকার নয়। সে যদি বলতে পারে যে আমাকে তো আপনার দিকে একটু এনে বসিয়েছেন, এরকম করলে আমি চলে যাবো। সেজন্য সে যেটা করছে সেটা আমাদেরকে মেনে দিচ্ছে। তবে এইটুকু বলতে পারি যে তারা বাড়তি কোনো কাজ করছেন না, তারা চেষ্টা করছেন অর্থনীতিকে পুনরুদ্ধার করতে, তারা চেষ্টা করছেন ল অর্ডারকে সুস্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করছেন। আর আগামী দিনে গণতান্ত্রিক পরিবেশে একটা সরকার ফিরে আসুক, এটা তাদের প্রচেষ্টা, এবং এটা যদি তারা করতে পারেন তাহলে ইতিহাসে তারা সফল হয়ে থাকবে, তাদের ইতিহাস স্মরণ করবে। যদি না পারেন ইতিহাসে আসলে করে নিক্ষেপ হবে, সময় বলে দেবে, এই সময় এখন আসেনি। আর হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে জনগণ এইভাবে এত মানমুখী হয়ে আসলো কেন? কিন্তু আপনাকে বলছি ধারাবাহিকভাবে, ব্যাপারটা কিছু না, ব্যাপারটা সরকার সেই সময় একটু ডেকে বাচ্চাদের সাথে বসে কথা বলতো, আমার মনে হয় এটা এগোতে পারতো। কারণ একটু তো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, পলিটিক্স পরে ইনভলভ হয়েছে, ওরা যেটা ইয়ে বলছে। আমি নিজে দেখেছি বিরোধী দলের বড় বড় নেতারাও ঘটনা ঘটে যাওয়ার পরপর কিন্তু তারা বলেছে, স্টেটমেন্টগুলো আছে যে আমরা এখানে কিছু করিনি, যার কৃতিত্ব সব ছাত্র। এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য যার কিছু কৃতিত্ব সব ছাত্রদের, আমাদের এখানে কিছু করা নেই। স্টেটমেন্ট আমার কাছে আমার কাটি আছে, পেপার কাটি আমার কাছে আছে, সুতরাং আমি জানি তারা এই দাবি করতে পারে না।
ছাত্রদেরকে নিয়ে যদি বসতেন উনি বা ওনার সরকার, তাহলে আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে একটা সাধারণ মানুষের মনে করি এটা একটা সুন্দর সমাধান হয়ে যেতে পারত, তাহলে এত বড় একটা ঘটনা ঘটতো না। যা হোক, এটা ঘটেছে, ঘটার পরবর্তী আফটার ইফেক্টস সেটা আপনাদেরকে বললাম, এইভাবে দেশ চলছে, আমরা আশাবাদী। আচ্ছা, আরেকটা কথা বাবু জানতে চেয়েছেন, এটা খুব সিগনিফিকেন্ট, এখানে কি আর কোনো তৃতীয় পক্ষ আসতে পারে কিনা বা আসবার কোনো সুযোগ আছে কিনা। আমি তৃতীয় পক্ষ বলতে, আমি তো দেশের তো কোনো তৃতীয় পক্ষ হয় না, বাইরের থেকে বলছি, দেশের তো দেশের মানুষ, আমরাই আমরা পক্ষে বাংলাদেশে সেই আওয়ামী লীগ ঘুরে আসুক, অথবা আওয়ামী লীগ ঠিক আছে এই টার্মে গেল না, পরের টার্মে আবার আসবে, 10 বছর অপেক্ষা করুন, হ্যাঁ, আবার পরের টার্মে আসবে, তখন এখন হয়তো আর একটা জাতীয়তাবাদী দল আসলো, কি আর একটা ছাত্ররা একটা দল করেছে নতুন করে, তারা আসুক, সে যে আসুক, সেটা আমাদের তৃতীয় পক্ষ বলতে আমরা বহির্দেশের কথা মনে করতে পারি। এখানে আমি আমাদের বহির্দেশ বলতে, সত্যি কথা বলতে কি, জিওগ্রাফিক্যাল কন্ডিশন যেটা, তাতে আমাদের সবচেয়ে নিয়ারেস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো ভারত। এখন ভারত আমাদেরকে তো সবসময় সহায়তা করে এসেছে, স্বাধীনতা থেকে শুরু করে শেষ পর্যন্ত করে এসেছে। এখনও আমরা প্রত্যাশা করি যে তারা সহায়তা করবেন, এটা আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশা। আমি সরকারের প্রতিষ্ঠিত কথা বলবো না, আমরা তো চাই যে ভারত আমাদের, কারণ ভারত তো আমাদের চারপাশে, 3 দিকে তো ভারত, আগে বঙ্গোপসাগর, আমাদের তো আর কোনো বর্ডার নেই কোনো দেশের সঙ্গে, ভারত একমাত্র ভাবতে হবে। তারপরে যদি আমরা যাই, যেতে হবে কার কাছে, নিউক্লিয়ার পাওয়ার পাকিস্তান। পাকিস্তান সম্পর্কে আমি একটা কথাই বলবো, পাকিস্তান যে যাই ভাবুক না কেন, আমি তো দাঁড়িয়ে বলবো, আমি একজন ইতিহাস ছাত্র, পাকিস্তানের নিজের মাজা ভাঙা, তার ক্ষমতা নাই বাংলাদেশ এখানে সে কিছু করবে, তার জন্য অর্থনীতি লাগে, কিছু করতে গেলে যে একটা, ওর তো নিজেরই অর্থনীতি ভেঙে গেছে, ওর এমন কোনো অর্থনীতি নাই, এমন কোনো শক্তি নাই যে বাংলাদেশে এসে নাক গলিয়ে এসে কিছু করবে। যে যতই বলুন, তার পক্ষে কোনোদিন এখানে এসে কিছু করা সম্ভব নয়। এখন খানলোকে আপনারা বলতে পারেন যে নিউক্লিয়ার পাওয়ার চায় না, চায়নার ব্যাপারটা আমি আপনাদের এই মুহূর্তে বলতে পারবো না যে তারা কতটুকু করছে, কারণ অতটা গভীরে যাওয়ার মতো প্রোগ্রাম বা ইনফরমেশন আই ডোন্ট হ্যাভ। হ্যাঁ, যদি সাম্রাজ্যবাদী চিন্তা ভাবনা থেকে থাকে, তাহলে গোপনে গোপনে কিছু করলে করতেও পারে, আবার নাও করতে পারে। আমার দরকার কি আছে, ওই আচরণের মধ্যে থাকে, তাদের দরকার ব্যবসা, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়তো বা কিছু তারা হয়তো চেষ্টা করতে হবে যে মার্কেটটা নেওয়া যায় কিনা, বাজারটা নেওয়া যায় কিনা, সেটা হয়তো তারা চেষ্টা করতে পারে। কিন্তু দেশ সম্পর্কে ওদেরকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। আর মোড়লগিরি করেন তো আমেরিকা, আর আমেরিকার মোড়লগিরি তো নিজে কিছু করে না, আরেকজনকে দিয়ে করায়, কিন্তু আমেরিকার রাজনীতি আপনি দেখেছেন, নিজে তো কোথাও যায় না, ওকে দিয়ে ওকে দখল করা, ওকে দিয়ে ওকে মার খাওয়া, ওকে দিয়ে ও করা। এবং সেটা আমেরিকার ব্যাপারেও আমি আপনাকে বলবো যে আমার আই ডোন্ট নলেজ, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, কারণ এটা জানতে গেলে আরও গভীরে যেতে হবে, আরও ইনফরমেশন আমার পোক্ত হতে হবে, তাহলে আমি তো অন্যভাবে বলতে পারি না। সেই হিসাবে আমি বহিঃশত্রু বা বহির আক্রমণ বা বহির ষড়যন্ত্র হতে পারে, কিন্তু সেখানে সফল হবে বলে আমি মনে করি না। সেখানে আমরাই আমাদেরকে আমাদের মতো করে চলতে হবে। সেই জন্য আমাদের জনগণকে আরও সজাগ দৃষ্টি দিতে হবে। আগামীতে গণতন্ত্র পদ্ধতিতে যখন নতুন সরকার গঠন হবে, তখন আমরা দেখে শুনে বুঝে শুনে আমরা যেন একটা ভালো সরকার গড়তে পারি, যে সরকার আমার দেশে যা ক্ষতি হয়ে গেছে, সম্ভাবনাময় দেশ, সেই দেশে যে ক্ষতি হয়েছে ক্ষতি পুনরুদ্ধার করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আমরা ধরে রেখে আমরা সামনের দিকে আমাদের এগিয়ে যেতে পারি, এটাই হলো আমাদের ভাবনা। তো এটাই আমি আজ এ টিচার, এজ এ সিটিজেন, আমি যখন কোথাও বসি, আমি যখন কথা বলি আমার বন্ধুকে, আমার বন্ধু বান্ধবকে, আমার নিজস্ব লোককে আমি বলি, দেখো বাবা, যা গেছে গেছে, এখন দেশটাকে আমার গড়তে হবে। কেউ তো চিরকাল থাকে না, আমরাও থাকবো না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, আজকে আমি থাকবো না, দিদিবাবু থাকবেন, অয়ন তো আসছে, অয়নের যেন জীবনটা সুন্দর হয়, তার জীবনটা যেন ভালো হয়, আমাদেরকে সেটা ভাবতে হবে।
আমাদের তো শেষ। সেজন্য ওই যে কবির সে গান গাইতে হয় যে আমার কোনো শুরু তোমার সারা কি গানটা লাইনটা আমি একটু মনে করতে পারছি না, সেই মানে একবার শেষ হলো একবার শুরু। তো ওই অবস্থায় আমরা আছি আর কি। আমরা চলে যাবো আর নতুন গান, নতুনদের জন্য একটা সুন্দর বাংলাদেশ, আদর্শ বাংলাদেশ, যে বাংলাদেশটা আমাদের বঙ্গবন্ধু ভাবতেন, যার জন্য তিনি পাকিস্তানের সাথে লড়াই করে গেছেন, তাই না? পাকিস্তানের সাথে লড়াই করতে গিয়ে নিজের জীবনকে বিপন্ন করেছেন। তিনি যেটা ভাবতেন সেরকম একটা দেশ আমরা যেন গড়ে তুলতে পারি, সেরকম ভাবনা আমরা করতে পারি। আমাদের রাষ্ট্রনায়করা ভালো রাষ্ট্রনায়ক হিসেবে যারা যাদেরকে আমরা পেয়েছি, তারা যে ভাবনা ভাবতেন, আমরা যেন সেই ভাবনা ভেবে দেশটাকে আমরা সঠিকভাবে প্রচারিত নিয়ে যেতে পারি। তবে একটা জিনিস আরও বলবো, মিডিয়ায় আপনারা তো অনেক কিছু শোনেন, আমি আপনাদেরকে এটা একটু বলবোই, কারণ বলা হচ্ছে, কারণ আমি জানি আপনারা এখানে সরাসরি সে প্রশ্ন করেন নাই, কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেন। স্যার আমাকে এতে করেছিল আসানসোলে নজরুল কলেজে একজন বলেছি, হোয়াট অ্যাবাউট, তাছাড়া না ওখানে না, আরও বলি, 5ই আগস্টের পর 8-10 দিন পরে আমাকে প্রফেসর অম্লান দত্তের ছোটো ভাই অর্ঘকুসুম দত্ত সমতার পত্রিকা, আমি লিখিও দেখবো, তার মেয়ে আমার খুব ভালোবাসে, ওর আমাকে মেসেজ করলো যে কাকু, আই ওয়ান্ট টু নো ওয়ান থিং ইউ, এবং আই বিলিভ ইউ, আপনার সাথে মিশেছি, কথা বলেছি, বাবার কাছে এসেছেন, কাকুর কাছে এসেছেন, সুতরাং প্রফেসর অম্লান দত্ত, অর্ঘকুসুম দত্ত সাথে আপনি মেশালো, আপনি সত্য কথা বলবেন, আপনাকে আমরা, আমার কনফিডেন্স আছে, আপনার সত্য উত্তর চাই। আমি বলো, লিখেছিল ও বাংলাদেশে যে বিশৃঙ্খলা হচ্ছে, গোলমাল হচ্ছে, মারামারি হচ্ছে, তাই না? তো এখানে হু আর দ্য পিপল টার্গেটেড, আর দি মাইনরিটিস, এই কথা আমাকে পরে সরাসরি প্রশ্ন করেছিল, সে খুব আউটস্পোকেন। আমি তখন বললাম যে মানে একটা কথা মনে রেখো, বাংলাদেশে যেটা হয়েছে পিওরলি পলিটিক্যাল, 100% পলিটিক্যাল। আমি অন্তত একবারে দ্বিধায় দ্বিধার জন্য রিলিজিয়াস ব্যাপার বিন্দু মাত্র নাই, আমি পাইনি। তো পিপুল আর টার্গেটেড ন্যাচারালি দ্য পলিটিক্যাল পার্সন, নট দ্য মাইনরিটিস। এখন প্রশ্ন দাঁড়ালো, সেই পলিটিক্যাল টার্গেট হচ্ছে কারা? যারা গভর্নমেন্টে ছিল, কারা ছিল? আওয়ামী লীগ ছিল। দেন আওয়ামী লীগ পিপল আর টার্গেটেড বাই দি স্টুডেন্টস, যারা বিপ্লব করেছে, আন্দোলন করেছে তাদের, প্লাস ওদের সঙ্গে জনসাধারণ, প্লাস ওই সঙ্গে যোগ হয়েছে তাদের অপোনেন্ট গ্রুপ, সে বিএনপি বলে আদার্স গ্রুপ যারা জয়েন করেছে, তাদের দ্বারা আওয়ামী লীগ হয়তো এখন আক্রমণ করেছে। এটা ঠিক আছে, যতটা হচ্ছে। তারপরে পুলিশ প্রোটেকশন দিচ্ছে। আপনি জানেন না হয়তো, ক্যান্টনমেন্টে, আমাদের ঢাকা ক্যান্টনমেন্টে আমরা যখন জেনেছি, এটা জানা কথা অবশ্য, কতটুকু অথেন্টিক আমি বলবো না, কিন্তু শুনেছি, জানা কথা। তবে আমার কাছে মনে হয় এর কিছুটা সত্যতা তো আছে। প্রচুর লিডার্স, আওয়ামী লীগ লিডার্সকে কিন্তু ক্যান্টনমেন্টের স্পেশাল দেওয়া হয়েছিল। মানুষ তো চোখের সামনে বিপ্লব তো হয়ে গেছে, সরকার তো কত হয়ে গেছে, তারপরে মানুষকে মেরে ফেলবে, ঠিক না? দরকার তাকে আইনের আওতায় বিচার হোক, কিন্তু তাকে রাস্তাঘাটে মারবে কেন? সেই জন্য সেনাবাহিনীরা ভালো কাজ করে তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে। এবং তারপরে হয়তো বা এখন তারা তাদের কাছে আছে, অথবা হয়তো তাদেরকে একটা মানে সুন্দর আশ্রয় যেখানে পায় সেখানে তার ব্যবস্থা করে দিয়েছে। এগুলো করা হয়েছে, পুলিশের তরফে করা হয়েছে। এই পলিটিক্যালদের কথা বলছি। আর রিলিজিয়াস যে পয়েন্টের ভিত্তিতে যেটা বলা হয়েছে, সেটা আবারও বলছি, যেখানে দাঁড়িয়ে বলতে পারবো সেখানে দাঁড়িয়ে জল করে বলবো। আমি একটু বিন্দুমাত্র ভয় পাই না, কারণ ইতিহাসের তার তো নির্মোহ কথা বলি। কোনো রিলিজিয়াস অ্যাটাক মাইনরিটির উপরে হয়নি অন্তত দিস টাইম। বরং আমি আপনাদেরকে বলতে পারি, এই সময় ওই যারা বিপ্লব করেছিল ইয়াং গ্রুপ, একটা যে মনে রাখবেন, ইয়াংরা কিন্তু মনটা পবিত্র হয়, ওই পলিটিক্যাল লোকদের তো শয়তানি মন না হবে। ওরা রাস্তায় যখন ঘাটে নিয়ে বেরোয়, আমার মতো না, আমি তাদের উদ্দেশ্য নিয়ে করি, ওদের উদ্দেশ্য আলাদা। ও সেই ওর দাবিটার প্রতি আছে, আর অন্যদিকে না, আমার দাবিটাকে আমার কি লাভ হবে? বুড়ো তো আমি, টাকা তো আমি বুঝি কি করলে কি হয়, সেজন্য আমি শয়তানি করি। কিন্তু ও কিন্তু সেটা করবে না, ও নির্মল করছে। ওরা যখন বুঝতে পেরেছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, মাইনরিটিসদের ঘর বাড়ি বা তাদের গির্জা, মন্দির, টেম্পল, তারপরে চার্চ অ্যাটাক হতে পারে, তখন কিন্তু ওরা নিজেরাই
ওইগুলো পাহারা দিয়েছে, তারা লাঠি ছোটা নিয়ে একদম দাঁড়িয়ে পাহারা দিয়েছে। এটা আমরা আমাদের যে চোখে দেখার কথা বলছি, এবং যার জন্য অন্তত এবার একটুও আপনার ওই মাইগ্রেন্টের ব্যাপার সেবা হয়নি। আপনাদের কাছে যদি ফোন থাকলে আমাকে বলতে পারেন, আমি যাচাই করি আমার জানার জন্য, তাহলে আমার জানা কোনো ভুল ভাগ করতে না। ইফ ইউ হ্যাভ এনি ইনফরমেশন আমাকে দিবেন, কোথায় কী হয়েছে বলেন, আমি বাড়িতে গিয়ে আমি সার্চ করব। আমাকে দাদা বলেছে, আমি সে খোঁজ করেছি কিন্তু পাইনি। পরে আমি বলছি কোথায় হলো, স্যার ভুল শুনেছিলাম। তাহলে ভুল ভালো করে এসব ছড়াবে না, এসব ছড়িয়ে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করবে না। যাই হোক, ওই মাইগ্রেন্টের ইয়েতে কিছু হয়নি। এবং আপনাদের যারা আছে যদি আত্মীয় স্বজন থাকে রিপোর্ট করেন, খোঁজ নিয়ে তারা আই হোপ তারা বলে যে এরকম। তবে হ্যাঁ, এখন মনে করেন আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম আওয়ামী করে, তার সঙ্গে মনে করেন গণেশবাবু করে, গণেশবাবু আওয়ামী লীগ, আব্দুর রহমান করে, আব্দুল করিম করে, আব্দুল জব্বার করে, গণেশ করে। তো নট অ্যাজ এ গণেশ বাট অ্যাজ এ আওয়ামী লীগার হয়তো কোনো হয়তো অ্যাটাক হতে পারে, আক্রান্ত হতে পারে, বা তাকে হয়তো কোনো অসুবিধা করতে পারে। সেটা বিকজ অফ হিজ পলিটিক্যাল আইডেন্টিটি, নট বিকজ অফ হিজ অর হার রিলিজিয়াস আইডেন্টিটি। একটু আমি বলতে পারতাম, আমি ওই একে বলেছিলাম মেয়েটাকে, অল্পবাবুর মেয়েটাকে রিপ্লাই দিলাম, পরেও আমার উত্তর দিয়েছে বলে আমি স্যার আমি এটাই কনফার্ম করলাম, কারণ আমিও বিভিন্ন জায়গায় আমাদের আত্মীয় স্বজন যোগাযোগ করেছি, এটা পেয়েছি, কিন্তু মিডিয়া থেকে কিছু কিছু ভুয়া খবর আসে, সেই জন্য আমি আপনার কাছে আবার চেক আউট করলাম। আমার একটা মিলে গেছে, আমি হ্যাপি স্যার। আমার কাছে ইয়ে আছে আমার মোবাইলে, তার সে টেক্সট। তো এইগুলো হলো কথা। এ না, আমাকে অনেকে টেলিফোন করছিল, আমাদের ডজন অফ মাই স্টুডেন্ট, পলাশ সেটা সব করেছিল, শঙ্করবাবু সবাই খোঁজ নিয়েছে। আমি তাদের খোঁজ দাদা দিস টাইম হতো আপনাদের অতীতে হয়তো কখনো কখনো কিছু কিছু কমিউনাল রাইট হয়েছে, হয়নি তা না, আমরা কিছু হতেই পারে, কিন্তু দিস টাইম এটি উল্লেখযোগ্য এই আন্দোলনের বৈশিষ্ট্য। একটি ঘটনা ঘটতে দেয়নি, তারা খুব সতর্ক ছিল তারা। যাই হোক, এই জায়গাটা আপনাকে বললাম, সাম্প্রতিককালে আপনাদের যদি কখনো কেউ বলে, আপনার সঙ্গে সঙ্গে বলবে যে কোথায় কী হচ্ছে আমাকে দাও, লিস্টটা দাও। অর্থাৎ আমি আপনাকে কথা দিচ্ছি, আমার সাথে আপনার যোগাযোগ আছে, টেলিফোন নাম্বার আছে, আমি ফাইন্ড আউট করে আপনাকে জানাবো। যদি কেউ বলে এমন জায়গায় এমন মাইনরিটিজ অ্যাজ এ মাইনরিটিজ এফেক্টেড বা অ্যাজ এ টেম্পল বা চার্চ এফেক্টেড হয়েছে, যদি বলতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে সঠিক তথ্য নিয়ে হাজির হব। এই ব্যাপারে আমি তৎপর এবার দেখতে চাই ইতিহাসের ছাত্র হিসাবে ব্যাপারটা কি। এবারকার আন্দোলন ছিল ভীষণ পলিটিক্যাল, তাদের দাবি, চাকরির দাবি, বেঁচে থাকার দাবি ছাত্রদের। আমি পড়লাম, আমি ব্রিলিয়ান্ট ছাত্র, আমি চাকরি পাবো না কেন? আর উনি মুক্তিযোদ্ধার নাতি, কবে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, কবে তার বাবা গেছে, তার দাদা গেছে, তার নানা গেছে, গ্র্যান্ডফাদার গেছে, তার বাবা গেছে, তারপরে একে চাকরি দিতে হবে। অথচ ও ছেলে যোগ্য ছেলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, চাকরি পাবে না, এটা তো হতে পারে না, এটা তো অবিচার। সেই জন্য আন্দোলনটা করেছিল এবং জাস্টিফাই করা হয়েছে ওটা আন্দোলন। এবং পরবর্তীতে অবশ্য শেখ হাসিনা কিছু কিছুতে আমরা জানতে পেরেছি, উনি বলেছেন যে আমি বুঝতে পারিনি ব্যাপারটা এই জায়গায় করা হয়। হ্যাঁ, উনিও কিন্তু অন্যভাবে করে শুনছেন, কত শব্দ কথাটা বিভিন্নভাবে আসে, কিছু কিছু জায়গাতে উনি পরে রিয়ালাইজ করেছিলেন অনেক শেষে টু লেট, তখন হাতে বাইরে চলে গেছে, কোনো কারণ হাতের থেকে তীরটা ছড়ে গেলে তীরকে ধরতে পারবে না, এরও তো হাত ছাড়িয়ে চলে গেছে, তখন কিছু করা না, মাস মুভমেন্ট হয়ে গেছে। আর লাস্ট আমার শেষ বক্তব্য, মূর্তি ভাঙার ব্যাপারটা যখন বলছেন, এটা সম্পর্কে বলবো যে বঙ্গবন্ধুর মূর্তি কিন্তু ভাঙেনি, ভেঙেছে আওয়ামী লীগের ওই অপশাসনের মূর্তি না পেয়ে ব্যাস। এখন মনে করেন সবার রাগ আমার এই ভাই প্রিন্সিপালের উপর, আমার আমার প্রিয় ভাই প্রিন্সিপাল গিরি করছেন, যে কোনো কারণে ওখানে ভুল একটা করেছে, মানে সবার রাগ ওনাকে পেল না। আপনি নিশ্চিত থাকেন বিপ্লবকারীরা এসে এইসব ভাঙচুর করবে, একদম লিখে রাখেন। যেমন করে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় বাস্তিল দুর্গ ভেঙেছে, এটা প্রধান বলছেন। সুতরাং যখন লুই দা 16কে হাতের কাছে পায়নি, তখন বাস্তিল দুর্গ ভেঙেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওনাদেরকে যারা
শাসন করছিল, শাসক গোষ্ঠীর কাউকে না পেয়ে তখন এই ভাঙচুর শুরু করেছে। বঙ্গবন্ধুর প্রতি কোনো মানুষের অমর্যাদা বা অসহনীয়তা বা তার প্রতি কোনো অশ্রদ্ধা সাধারণ মানুষের নাই। ওটা ঠিক যা ছিল তাই গেছে, ওটা অন্য ওনার জায়গায় থাকবে। ইতিহাস কখনো মিথ্যা কথা বলে, ইতিহাস তার জায়গায় থাকবে। আবার দেখবেন যে বঙ্গবন্ধু তার নিজের জায়গায় আবার এসে দাঁড়াবে। তিনি যা অবদান রেখে গেছেন সে তার ঠিকই থাকবে, সেখানে কিন্তু কোনো কেউ কেড়ে নিতে পারবে না। পাশাপাশি ধরুন জিয়াউর রহমান সাহেব, তিনি যদি কিছু ভালো কাজ করে থেকে থাকেন তার সময়, সেটাও কিন্তু থাকবে, কেউ মুছে দিতে পারবে না। আজকে ভারতবর্ষের ইতিহাস দেখেন, গান্ধী যা করে গেছে, গান্ধী আনডিসপিউটেড থেকে গেছে, থাকবে। কিছু কিছু লোকের কাছে হয়তো তিনি অশ্রদ্ধাপ্রাপ্ত হলেও সাধারণ মানুষ, ব্যাপক মানুষ ইতিহাস কিন্তু গান্ধীজি মানে, বাপুজিকে বাপুজি মানে, জওহরলাল নেহরুকে জওহরলাল নেহরু মানবে, নেতাজিকে নেতাজি মানবে। ইতিহাস সময়ে যার যার জায়গা তার জায়গা ঠিক করে রেখে দিয়েছে, কেউ কেড়ে নিতে পারবে না, কখনো কেউ কেড়ে নিতে পারবে না। যতই আপনি দুষ্টামি করে কলম চালিয়ে এদিক ওদিক লেখেন না কেন, কিন্তু সঠিক ইতিহাস কিন্তু সঠিক সময় উন্মোচিত হবে। যাই হোক, আমি দুঃখিত ওনার করা। তবে হ্যাঁ, একটা জিনিস করেছিলেন উনি বিগত সরকার, এটাও বলবো যে উনি একটা মানে না বোঝার কারণে ভালো জিনিসকে রাস্তাঘাটে ইট পাথরের মতো করে দিতে হয় না। মানে একই জায়গায় 3-4 স্ট্যাচু বানিয়ে রেখে দিয়েছে, কিছু মনে করেন না। ওই যে বলেছে না, চাণক্যর একটা কথা আছে, জিজ্ঞেস বললে হোয়াট ইজ পয়জন, বিষ কি? আরে দাদা বুঝলি না, প্রয়োজনের অতিরিক্তই কিন্তু বিষ। যা কিছু পৃথিবীতে প্রয়োজন তার অতিরিক্তটাই কিন্তু বিষ। 50-50 দরকার, এগুলো করে মানুষের মনে কিছু জায়গায় নির্দিষ্ট সৃষ্টি করেছে। বঙ্গবন্ধুর মতো মানুষের যদি 50টা স্ট্যাচু লাগে নাকি? ওয়ান ইজ না, তার নামই যথেষ্ট বাংলাদেশের জন্য। ভারতবর্ষের গান্ধীজির নামই যথেষ্ট, মহাত্মা গান্ধী, বাপুজি, এটাই যথেষ্ট। এখানে কোনো কোনো জায়গায় ওই অতি ভক্তি থাকে না, ওই শিষ্য ছাত্রীরা লাইসেন্স পারমিট নেবে, এটা ওটা পাস করবে, আপা ম্যাডাম একটু সই করবেন, হ্যাঁ একটা স্ট্যাচু বানিয়েছে, এটা দেখেন ছবি, অমুকটা বানিয়েছে, এটা দেখেন, এই যে চাটুকারিতা, এই কারণে কিছু ক্ষতি হয়ে যায়। আই ফিল ওই জিনিসটা কিছু কিছু হয়েছে। তো যাই যাক, ওনার ছবি বলেন, স্ট্যাচু বলেন, সর্বদার নাম বাংলার ইতিহাসে যেখানে ছিল সেখানেই থাকবে। কাউরি এটা জোর করে সরানোর ক্ষমতা নাই। পানির ধর্ম নিচের দিকে গড়ানো, আপনি যতই উপর দিকে ফেললে কেন ও নিচের দিকেই গড়াবে, ও নিচের দিকেই গড়াবে, আপনি ঠেকাতে পারবেন না, ঘুরে ঘুরে নিচের দিকে যাবে। তো সেরকমই বঙ্গবন্ধু, নেতাজি সুভাষ বোস, মহাত্মা গান্ধী, এরা ইতিহাসে যেই সমালোচনা করুক যাই করুক, তার যেখানে স্থান সে সেখানেই থাকবে, তাকে কেউ সেখান থেকে বিন্দুমাত্র সরাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, আপনাদের যে কথাগুলো ছিল আমি বলার চেষ্টা করছি আমার অভিজ্ঞ থেকে, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, এবং আমি সম্পূর্ণ সুতরাং আমার চাওয়া পাওয়ার কিছু নেই বয়সে। 82 বছর বয়সে আমাকে কেই বা কি দিবে আর কেই বা আমার কাছে কি নিবে, ওই একটুকুই আছে, ভেতরে একটা প্রাণ আছে, একটু নিতে পারে, আপনি নিতে পারবেন না, আর দিবেই বা কি আমাকে, দেওয়া কী বা আছে? তো আমার চাওয়া পাওয়ার কিছু, যে আমি সুতরাং যেখানে কথা বলি, রেডিও হোক, টেলিভিশন হোক, কোনো মঞ্চে হোক, কোনো আসরে হোক, কোনো আড্ডায় হোক, আমি সত্য কথা বলি। তাতে কেউ যদি অসন্তুষ্ট আমার কিছু না। ইতিহাস কখনো মানুষের কাছে সর্বজন গ্রহণ করতে হবে তা না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখি, কালকেও বলেছিলাম ওদের ওখানে, ইতিহাস কখনো কাউকে বিদায় বলে না, ইতিহাস বলে আবার দেখা হবে। সুতরাং যে যা করবেন ইতিহাস সেখানে আবার নিয়ে দেবে আপনাকে। হিস্ট্রি রিপিট ইটসেলফ, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আপনাদেরকে আমি যতটুকু বলেছি, বন্ধুদের আপনারা শুনেছেন, আপনাদের কৃতজ্ঞ। এসেছি আমি দিদি বাবুর কাছে ছিল কৃতজ্ঞ যে আমাকে আবার এই টাকাটা উনি নিয়ে আসবেন, ওনার সাথে দেখা হলো, আমার খুব ভালো লেগেছে, কারণ এটা একটা নিউ বার্থ, নিউ লাইফের মতো পেলাম। ও একটা প্রশ্ন আপনি করেছেন যে নতুন স্বাধীনতা কিনা, স্বাধীনতা তো একবারই হয়। স্বাধীনতা বলে দিতে এটা বাতুলতা মাত্র, এই কথা বলার কোনো মানে হয় না।
তালপুকুর ঘটিত হবে না, তার নাম তালপুকুরের মতো হবে না। দ্বিতীয় স্বাধীনতা বলতে পারেন গণতন্ত্রের বিকাশ। গণতন্ত্র হয়তো কোথাও আটকে গেছিল, গণতন্ত্রকে ছাড়িয়ে আবার তুলে ধরা। গণতন্ত্র নিয়ে আর কথা বলতে পারেন, স্বাধীনতা নিয়ে দ্বিতীয়বার কথা বলার আমি কোনো কারণ দেখি না। যারা বলছে ওই তারা আবার কিন্তু ওই ওই আওয়ামী লীগ গভর্নমেন্টের একটি চাটুকর ছিল এবং এদিকে এসে আবার ওই চাটুকারিতা করার জন্য এসব কথা বলে একটা পজিশন করার চেষ্টা করছে। কিন্তু এই লোকগুলো হচ্ছে সময়ের সাথে ডেঞ্জারাস। কিসের দ্বিতীয় স্বাধীনতা? এটা হবে গণতন্ত্রের পুনরুদ্ধার বলতে পারেন, কারণ গণতন্ত্রটা ঠিক মতো চলছিল না, জনগণ তার ভোট দিতে পারছিল না, জনগণ হয়তো গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাকে তার ভোট দেওয়া হয়ে গেছে, সে হতাশে ফিরে যেত। হয়তো ভবিষ্যতে আমরা আমার ভোটটাকে আমি দিতে পারি। যেমন আপনাদেরকে একটা কথা বলি, এই ভোটের মধ্যে কোন টাকা দেন একবার মনে পড়ে ভুলে গেছিলাম, এটা আমি করতে আমি কিন্তু ভোট দিতে আমার নিজের ভোট দুপুরবেলা থেকে গেছি, তার কিনা ভোটার লিস্টে নাম তুলছে, পাওয়া যাচ্ছে কোন ঠিকানা, ওই ঠিকানা ওই ঠিকানা জায়গায় কত নম্বর ওয়ার্ডে যায় পায় না, কোথাও পায় না। তারপরে সে আমি বলতে কী হলো, পরে ওরা আমাকে বলছে স্যার দাঁড়ান দেখি, তাকে ওদের কাছে উদ্যোতন আসলো, তাকে বলছে স্যার আসছে, স্যার ভোটার লিস্টে নাম পাওয়া যাচ্ছে না, মানে আইডি কার্ড কার্ড কী ব্যাপার, সার্চ করলো, বিশ্বাস করে আমার ওখানে দেখা রয়েছে রিমার্কস অ্যান্ড ডেট মৃত। বিশ্বাস আমি রোজারকে বলছি, আমি তো মুসলমান হচ্ছি না, আমি খবরে যেতে পারবো, কোনো মিথ্যা কথা বলছি আমি নাকি ডেট মারা গেছি। আমি শুনে তো আবার তখন আমি একটু বকাবকি করলাম, বললাম এটা কী তাহলে ভোট হচ্ছে, আমি একটা জলজান্ত মানুষ, আমার মতো মানুষ ডেড হয়ে যায়, তো বস্তির মানুষগুলো তো অনেক ডেড হয়ে যাবে। আমি তো সমাজে একটা অত্যন্ত উচ্চ শ্রেণীর মানুষ, বয়সের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, পদের দিক দিয়ে আমি যদি নাই হয়ে যাই তাহলে কত মানুষ নাই হয়ে যাবে, কথা হবে। পরে পুলিশের অফিসার এসে স্যার চেঁচামেচি হচ্ছে কেন, স্যার আমি চেঁচামেচি হচ্ছে কেন, আপনি কি শোনেন, তারপর আমরা আপনি ইসলামকে দেখতে পাচ্ছেন তো, এটা কিনা আইডি কার্ড, আমি লিস্টের নাম নাই। পুলিশটা বলে স্যার ওদেরও কিন্তু আমাদের তো কিছু করার নাই স্যার, তা তো জানি। তবে আজকে রাত্রে একটা চ্যানেলে আমার ইন্টারভিউ আছে, টিভি চ্যানেলে, আমি সেখানে এই কথা বলি, অনেস্টলি বলছি। আমি সেই চ্যানেলে, ওটা বোধহয় ছিল ইয়ে জানি দেশ টিভি বোধহয়, ঠিক মনে করতে পারছি না, ওই চ্যানেলে আমাকে ডেকেছিল কথা বলার জন্য, নির্বাচন কেমন হয়েছে। আমি আরো দুজন সাংবাদিক ছিল, আরেকজন, তিনজনের মতামত আমাকে তো বলতে বলে আমি পরিষ্কার বললাম। আমি বললাম সারা দেশে নির্বাচন কী হয়েছে আমি সারা দেশ জানি না, তবে আমি আমার উন্নতি বলি যে বর্তমান নির্বাচন কমিশনার টোটালি ফেল। এই জন্যই ফেল যে আমি আমার ভোট দিতে গিয়ে তালিকায় দেখা যায় আমার নাম আছে ডেট, যেহেতু ভোটার ভোট এনআইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড আছে, তার নাম্বার আছে, সেই নাম্বার ওখানে ঠিক আছে, কিন্তু নির্বাচনের জায়গায় গেলে একটা ডেট। তো আমি নাকি মৃত। আমি যদি মৃত হই তাহলে কীভাবে আমি বলতে পারি যে এই নির্বাচন কমিশনার সফল? আমি বলতে টোটালি ব্যর্থ। তো আমি বলেছিলাম যাও, এইরকম কথা হচ্ছে, এইরকম যদি আপনার ক্ষেত্রে দিতে হয়, প্রত্যেকের যে কোনো লোকের ক্ষেত্রে বুকে হাত দিয়ে বলুন, আপনি শান্তি পাবেন, আনন্দ পাবেন, ভালো লাগবে না, কষ্ট পাবেন। আপনি দেশের নাগরিক, ট্যাক্স দেন, আপনি ট্যাক্স পেয়ার, আপনার অধিকার আছে ভোট দেওয়া। হয়তো ভোটের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মৃত্যু বা আপনার নাম নাই বা আপনার ভোট দেওয়া হয়ে গেছে, কে লিমিটপূর্ণ বা আপনার ভোট হয়ে গেছে, আমি ভোট কেন্দ্রে আসলাম না, আমার ভোট হয়ে গেছে। এই জিনিসগুলো হয়েছিল, এরই একটা প্রতিক্রিয়া ঘটেছে বাংলাদেশে, এটা আমি বলবো, কারণ এটা কিন্তু সব মানুষ অ্যাফেক্টেড হয়েছে। শোনেন, মানি লন্ডারিং হয়েছে, এটা কিছু জায়গায় অ্যাফেক্টেড হয়েছে, কোনো জায়গায় হয়তো মারামারি হয়েছে, যারা মার খেয়েছে তারা অ্যাফেক্টেড হয়েছে, কিন্তু ভোটের ব্যাপারে কিন্তু সবাই অ্যাফেক্টেড। কারণ প্রত্যেক লোকেরই ভোট আছে, সিটিজেন। এই দেশে যদি ভোট হয় সবাই ভোটার, এবং এখানে যদি কোনো অসুবিধা হয় তাহলে সবাই অ্যাফেক্টেড। কিন্তু মনে করেন যে 10 কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে, এটা আপনি বুঝতে আপনার গায়ে ঠিক লাগছে না, বা মনে করেন যে আপনি হয়তো কাউকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে, মিথ্যা মামলা দিয়েছে, সেই বা তার ফ্যামিলি অ্যাফেক্টেড, বাট উই আর নট অ্যাফেক্টেড, সে ব্যাপারে। কিন্তু ভোটের ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা লোকই অ্যাফেক্টেড, XYZ ABCD
সবাই এফেক্টেড। সেখানে যদি ভোট দিতে না পারে কষ্ট লাগে। এটা কিন্তু 3টে ভোট পর পর গেছে, 3 টাইমস, 14, 18 আর 24, 3টা ভোট কিন্তু একেবারে একদম অনিশ্চিত বলবো আপনাকে, কোনো ভোটই হয়নি বিনা ভোটে। তারপরেও কিন্তু হাসিনাকে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু ঘোড়াটি চুরি তো সবাই করে, ওরা আসলে ওই রকম কাজ করছে কিছু, চালা করুক, ব্রিজ করুক, কালভার্ট করুক, বিল্ডিং করুক, রাস্তাঘাট করুক, করুক কিছু কাজ। দেশে আইন শৃঙ্খলা আছে। একটা ক্ষোভ আর একটা ক্ষোভ ছিল মানুষের জিনিসপত্রের দাম বাড়ছে। কারণ জিনিসপত্রের দাম বাড়লে একটা উত্তর আসলো, সারা বিশ্বেই তো দাম বাড়ছে, তো তার ঢেউ তো বাংলাদেশে লাগবে, এই কথা বলা হতো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো সব মিলিয়ে আমি বলবো যে এই ঘটনা ঘটেছে, ওটার আপনার সাথে বললাম। এখন আমাদের প্রত্যাশা থাকবে আমরা যেন একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ ফিরে পাই। যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, 9 মাস যুদ্ধ করে অগণিত মানুষ মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, ঘর বাড়ি জ্বালিয়েছে, নারীরা তাদের সম্ভ্রম হারিয়েছে। সেই তাদের ত্যাগ যেন বিফলে না যায়, আমরা যেন আবার ঘুরে ফিরে আমাদের একটা সুন্দর বাংলাদেশ পাই। এবং এই জন্য আমরা অবশ্যই ভারতকে তো আমরা আমাকে চাইবই, তাদের সাহায্য সহযোগিতা তো করবেই। তারাই তো আমাদের একেবারে নেক্সট নেবর কান্ট্রি এবং চারিদিক দিয়ে আছে বড় শক্তি হিসাবে। তারা যদি আমাদের সহায়তা করে আমরা পারবো। আপনারা সেই দেশের জনগণ, আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা রয়েছে। আর অন্যদের কথা আমি ধরি না, কাউন্ট করি না, কারণ ওরা কে কত, ওরা ঠিক আছে ষড়যন্ত্র করলে কর করা, কিন্তু করে তোরা বাইরে থেকে এসে আমাদের কিছু ক্ষতি করতে পারবে না। আমরা যদি ঠিক থাকি, আমরা যদি স্বাবলম্বী হই, আমাদের তো কিছু ক্ষতি করতে পারবে না। যাক, আমি আবারও অনেক কথা বলি, অনেক সময় বলে ফেলেছি, অনেক সময় নিয়ে গেছে, আমার আবার যেতে হবে। কারণ আগেই বলেছি যুদ্ধ করে এখানে আসা, 1:30টার টিকিট 5টায় 6টায় নিয়ে যাওয়া, একটা ম্যাজিকের মতো, যেটা বিয়ন্ড এক্সপেকটেশন। এটা এখানে ট্রেনের টিকিট একটা ম্যাজিক। এটা মানে কী বলবো, যখন উনি বললেন যে হয়েছে, আমার বিশ্বাস হচ্ছে না। তার টিকিটটা পাঠান দেখে আমি পাঠিয়ে দিয়েছি, আর বিশ্বাস হচ্ছে না। আমি এমনি বলছি কি টিকিট হয়েছে বা চেষ্টা করছে, না টিকিট আপনার হয়ে গেছে, আমি খুলে দেখেন পারেন, আমি খুলে দেখে পেয়েছি। এই যে ম্যাজিকের মতো যে ডিডি, সেজন্য আমি স্যালুট করি আপনাদেরকে, যার জন্য আমার এখানে আসা হলো, আপনাদের সাথে দেখা হলো, আপনাদের কথা হলো, আপনাদের আমি কথা বললাম। আমি জানি না কতটুকু আপনাদের তৃপ্ত করতে পারলাম, আপনাদের তৃষ্ণা বা ক্ষুধা জানবার কতটুকু মেটাতে পারলাম জানি না। তবে এইটুকু মনে রাখেন, আমি খুব সহজ সরল মানুষ। আমি কিন্তু কারোর সাথে তঞ্চকতা করি না, কারণ তঞ্চকতার কোনো মূল্য নাই। সবসময় মনে রাখবেন যে সহজ সরল কথা বলা, আমি একটু সোজাসুজি কথা বলছি, একদম মনের কথা, জানার কথা, উপলব্ধি করা, দেখার কথা, বোঝার কথা আমি বলছি। ওই কালকে না, মানে কালকে বলছি না, আমরা আসাটাই ঢাকাতে, মানে কলকাতায় আসার আগের দিন আমি খুলনায় ছিলাম, তার আগের দিন ঢাকায় ছিলাম। ঢাকায় আমার নাতিদেরকে স্কুল থেকে নিয়ে আসার সময় বঙ্গবন্ধুর বাড়ির পাশ দিয়ে আসতে হয়, আমার স্কুলটা বাড়ির পিছনে। বিশ্বাস করুন, আমি যখন তাকে দেখি, মানে সেই মানুষের স্কেলিটন, আমার চেহারাটাকে কত সুন্দর অভাব, তাই না? রক্ত মাংস দিয়ে চামড়াটাকে কি সুন্দর করে সৃষ্টভাতা বানিয়ে দিয়েছে। কিন্তু আজকে আমাকে ছিলে ফেলেন, হার করা থাকে, কঙ্কালটা কেমন লাগে বলেন? টাকা ইচ্ছা করে সব এরকম করে, তাই না? তো বাড়ির দিকে তাকালে ওদের কঙ্কাল, এবং বাড়ির কঙ্কাল, কী অবস্থা? কেন এই সরকারগুলো এই কাজটা করবে? কেন তোরা কেন অন্যায়গুলো করলি? আর তার প্রতিক্রিয়া হলো ওরা এলাকা এসে ফার্স্ট তো ওরা করেছে অন্যায়গুলো, ওরা না পেয়ে তখন ওরা ভেঙেছে। তো আমি তাদের কেউ সম্মান করি, ওরাও ওটাকে ওর কথা ভাবেনি, বঙ্গবন্ধুর কথা ভাবেনি। আমরা এটা করছি, আগামী এই রাগ কিন্তু উন্নয়ন করে করছি, এটা তো ভাবেনি। আর যারা ভেঙেছে তাদের তখন তারা মা অবিবেচন, মাতালের মতো কি যা পাচ্ছে এটা তো কোনো গ্রামার নাই, নো ব্যাকরণ। যারা বিপ্লব করে আন্দোলন, কোনো ব্যাকরণ নাই, কিন্তু মাতাল উন্মাদের মতো কি করছে? তার মা বা বাবা দাঁড়িয়ে থাকতো, তাকেই হয়তো রামরাজের ভোট দিয়ে দিত, এরকম অবস্থা উন্মাদের মতো। আর যারা করার মতো ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে, তারা তো মূল অপরাধী, তারা কেন এই কাজগুলো করতে পারে? যাই হোক, আমি আপনাদের কাছ থেকে এই কথা বলে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে, বলেছি ইতিহাস বিদায় নেয় না, বলে আবার দেখা হবে। আমি তো ইতিহাসের ছাত্র, সেই হিসাবে আমি আবার আপনাদের বলি, বেঁচে থাকলে আবার দেখা হবে।
সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি এতটা রাস্তা পেরিয়ে এই বয়সকে উপেক্ষা করে যে আমার অনুরোধে আপনি আজকে আমাদের কলেজে এসেছেন এবং আপনার অভিজ্ঞতা সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে আমাদের সঙ্গে শেয়ার করতেন, তাতে আমরা অভিভূত। এবং আমরা সবাই চাইব যে আমাদের প্রতিবেশী দেশটি সুস্থ থাকুক, ভালো থাকুক, তাদের অর্থনীতি আরও ভালো হোক, তারা সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের সুপ্রতিবেশী হয়ে থাকুক, এই আশা আকাঙ্ক্ষা রেখেই আজকে আমরা এই আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার সবাইকে।